আজকে হচ্ছে আমরা একটা অনলাইনে কিভাবে 9.1 সাবমিট করতে হয় এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো। সেটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা হবে। সেটা হচ্ছে 3 থেকে হচ্ছে আমরা কথা বলবো। পার্ট 1, 2 এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। তো পার্ট 3 থেকে মূলত হচ্ছে আমাদের কার্যক্রম শুরু। তো এখানে অনেকগুলো নোট আছে। এই নোটগুলো হচ্ছে আমাদের একেকটা করে মোটামুটি জানা দরকার যে কোন নোটটার কি অবস্থা। এর আগে বেসিক কিছু কথাবার্তা বলে নিলে সেটা হচ্ছে 9.1 এর মূলত ২ টা পার্ট। একটা হচ্ছে এই ইনফরমেশন গুলো আমরা যা ইনপুট দিব, আরেকটা হচ্ছে অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট সেকশন গুলোতে আমরা পরে যাব। সেটা হচ্ছে 9.1 এর। এরকম করে অনেকগুলো নোট আছে। তো আমরা এটাকে হচ্ছে আমরা মেইন ফর্ম বলি। মেইন ফর্মে হচ্ছে আমরা কোন ডাটা ইনপুট দিতে পারব না। আমাদের হচ্ছে সাব ফর্মে যাইতে হবে। তো সাব ফর্মে গিয়ে যখন আমরা ডাটাগুলো ইনপুট দিব, তখন হচ্ছে এই ডাটাগুলো মেইন ফর্মে চলে আসবে। এখন যদি আমরা একটা দেখি যে এটার একটা সাবফর্ম এ ক্লিক করি, দেখা যাচ্ছে আমাকে এরকম একটা সাবফর্ম এ নিয়ে যাচ্ছে। তারপর আমার ফিরে যাওয়ার জন্য মেইন ফর্মটা ইউজ করতে হচ্ছে। তো ১ম হচ্ছে নোড নাম্বার 1 এটাতে হচ্ছে আউটপুট সাপ্লাই অথবা আউটপুট ট্যাক্স। এটা হচ্ছে ঐরকম যেটা হচ্ছে আমরা সাপ্লাই দিলে অর্থাৎ সেল করলে অথবা কোন সার্ভিস দিলে তখন যে ব্যাটটা আছে, ব্যাট এবং তার জন্য যে সার্ভিস বেলো সেটা হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট দিতে হয়। তো এখানে নোট আছে হচ্ছে ৯ টা। নাম্বার 1 ১ম আছে জিরো রেটেড গুডস অর সার্ভিস। এটা ২ টা যারা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। এক্সপোর্ট সাধারণত ২ ধরনের হয়। একটা হচ্ছে ডিরেক্ট এক্সপোর্ট, আরেকটা হচ্ছে ডিম এক্সপোর্ট। ডিরেক্ট এক্সপোর্ট গুলো হচ্ছে সরাসরি ওই কোম্পানি বাইরে এক্সপোর্ট করে। কোনো থার্ড পার্টি কোনো সাহায্য নেয় না, নিজে, নিজে এক্সপোর্ট করে। আর ডিম এক্সপোর্ট হচ্ছে মাস্টার এলসির এগেইনস্ট এ এক্সপোর্ট করা। যেমন ডিরেক্ট এক্সপোর্ট যে কোম্পানিটা করে সে যদি একটা এলসি পায়, তার সকল ম্যাটেরিয়াল তার এখানে প্রোডাকশন নাও হইতে পারে। সে কি করবে? বাংলাদেশে অন্য একটা ফ্যাক্টরিতে যারা হচ্ছে প্রোডাকশন করে তাদের থেকে ওই মাস্টার এলসির এগেইনস্ট এ এলসি ইস্যু করে মালামাল নিতে পারে। তো যার কাছ থেকে মালামাল নিচ্ছে সেও কিন্তু ডিম এক্সপোর্ট হিসেবে কাউন্ট হয়। তো আমরা এখানে যদি আমার কোম্পানি সরাসরি পণ্য রপ্তানি করে তখন হচ্ছে আমি ডিরেক্ট এক্সপোর্ট নোট নাম্বার ১ এ যাব। যদি আমরা এখানে একটু আ পরে দেখাবো, আমরা একটু আলোচনা করে নিই। তারপর হচ্ছে ডিরেক্ট এক্সপোর্ট। আমরা অলরেডি বললাম যদি আমাদের সরাসরি এক্সপোর্ট করে তখন হচ্ছে আমরা এই ফর্মটা ব্যবহার করব। তবে খেয়াল রাখতে হবে ডিরেক্ট এক্সপোর্ট আর হচ্ছে ডিম এক্সপোর্ট ২ টাই হচ্ছে ভ্যাট এক্সেম্পটেড মানে শূন্য রেটেড হয়। এটা এক্সেম্পটেড বললে ভুল হবে, সেটা হচ্ছে 0 রেটেড হয়। তারপর হচ্ছে exempted goods যখন আমরা 0 rated টা পার হইলাম তখন হচ্ছে আমরা পাচ্ছি exempted goods অথবা সার্ভিস। যেমন কিছু আ মানে আমরা যদি ব্যাট একটা দেখি সেক্ষেত্রে ফার্স্ট শিডিউল এ যদি আমরা যাই ওখানে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট অথবা সার্ভিস সেটা হচ্ছে এক্সাম্পশন আছে। তো আবার অনেকগুলো আছে এছাড়াও তার এক্সাম্পশন আছে। তো যে সকল হচ্ছে exempted goods অথবা সার্ভিস যাই হোক তাদের ডাটা গুলো যখন আমরা সার্ভিসটা দিব তখন হচ্ছে আমরা এখানে ইনপুট দিব। মানে নোট নাম্বার 3 তে। নোট নাম্বার 4 এ হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড গুডস অর সার্ভিস। স্পেশালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে সকল কোম্পানি লোকালি বিজনেস করে, অর্থাৎ তাদের ব্যবসার পরিধিটা বাংলাদেশেই এবং ম্যানুফ্যাকচারিং করে তারা মোটামুটি সবাই হচ্ছে 15% ভ্যাট প্র্যাকটিস করে। তারপরেও অনেক ট্রেডার আছে যারা হচ্ছে 15% মানে মানে বেচা-কিনা করে 15% ট্যাক্সে। যখনই হচ্ছে আমাদের 15% ভ্যাট প্র্যাকটিস করা হবে, তখন হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেটেড গুডস অর সার্ভিস এই নোট নাম্বার ৪ টা ব্যবহার করা হবে। এরা হচ্ছে রিয়াদ পায়। আমরা এখানে 0 রেটেড গুডস, এক্সেম্পটেড গুডস, স্ট্যান্ডার্ড গুডস এদের এগেইনস্ট এ এক্সেম্পটেড গুডস না, এই ১ম অংশ আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড রেটে এদের এগেইনস্ট এ যে র মেটেরিয়ালস গুলো কিনা হয় তারা হচ্ছে রেয়াত পাওয়া যায়। অর্থাৎ পার্চেজ উপর যে ভ্যাট দেওয়া হয় সেটা ফেরত পাওয়া যায়। তারপর হচ্ছে গুডস বেসড অন এমআরপি। এমআরপি বেস কিছু গুডস স্পেশালি হচ্ছে আমরা যদি বিড়ি সিগারেটের কথা বলি, এরকম যারা হচ্ছে এমআরপি বেসিস এ বিক্রি করে। অথবা ওষুধের এরকম গুডস এর ক্ষেত্রে হচ্ছে এই কলামটা ব্যবহার করতে হয়। গুডস অর সার্ভিস বেসড অন স্পেসিফিক বেট। বেটের অনেক কিছু কয়েকটি স্পেসিফিক রেট আছে। আমরা জানি ৬ টা রেট আছে। 1.5 আছে, 2.5 আছে, 7.5 আছে। এরকম 10% আছে। বেশ কিছু স্পেসিফিক রেটের যদি গুডস হয়, যারা হচ্ছে কোন ক্রেডিট পাবে না অর্থাৎ রিবেট পাবে না, তারা হচ্ছে ৬ নাম্বার কলামটা ব্যবহার করবে। তারপর হচ্ছে গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট। যারা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট না এবং
যারা কোনো রিবেটও নিবে না, তাদের ক্ষেত্রে হচ্ছে নোট নাম্বার 7 ব্যবহার করা হয়। তো আমরা জানি স্পেসিফিক রেটেরও না, কিন্তু অন্যান্য রেটের হইতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ৭ নাম্বার নোট ব্যবহার করতে পারি। তারপর রিটেল বা হোলসেল অথবা টেট বেস সাপ্লাই যাদের সাধারণত ব্যাটের রেট হারটা কম থাকে, স্পেসিফিক এর কাছাকাছি থাকে। তো তারা হচ্ছে ৮ নাম্বার রুট ব্যবহার করতে পারবে। তো এরকম করে আমরা দেখলাম আমরা এখানে সেলস অথবা সার্ভিসের সর্বোচ্চ আমাদের যেরকম ব্যবসায়ী হোক না কেন ৮ টা নোটের ভিতরে হচ্ছে আমাদের সার্ভিসটা থাকবে। এর বাইরে হচ্ছে যাওয়া কোনোভাবেই হচ্ছে পসিবল না। তো এই ৮ টার মধ্যে হচ্ছে আমাদের আউটপুট ব্যাটটা আমরা নিতে পারব। এখন আমরা হচ্ছে পারচেজ এর মধ্যে কি ধরনের হইতে পারে? আ পার্ট হচ্ছে 4 এ পারচেজ বা ইম্পোর্ট ট্যাক্স এর ক্ষেত্রে আমাদের কয়েকটা স্পেসিফিক বলে দিছে। আমরা ৩ টা নোট যদি দেখি বলছে, ইফ যদি আমাদের কোন সার্ভিস আমরা পারচেজ রেটে যদি আমরা আ এখানে দেখি নোটগুলো সেক্ষেত্রে এর আগে কয়েকটা কলাম নিয়ে কথা বললে, if all the products or service you supply are standard rate, fill up note ১০ থেকে বলছে 20 যদি আমি সাপ্লাইটাকে স্ট্যান্ডার্ড রেটেড করি, অর্থাৎ 15% ভ্যাট দেই, তখন হচ্ছে আমরা নোট নাম্বার ১০ থেকে ২০ ব্যবহার করতে পারবো। ২ নাম্বারে বলছে, all the products or service you supply are not standard rated or import tax credit not taken within stipulated time period under section 46 fill up note 21, 22 অর্থাৎ যদি এখানে ২ টা ক্যাটেগরি। একটা হচ্ছে যদি আমাদের প্রোডাক্ট মানে আমরা কোন ক্রেডিট নিতে না হয় মানে সেলস এর উপর আমরা যদি ক্রেডিট না নেই, তখন হচ্ছে আমাদের নোট নাম্বার হচ্ছে ব্যবহার করতে হবে 21 থেকে 22 এর বাইরেও যদি আমরা যে রেয়ারটা নেওয়ার কথা 6 কর দিবসের মধ্যে যদি আমরা ঐরকম 6 ট্যাক্স পিরিয়ড এর মধ্যে যদি আমরা না নেই, তাহলে দেখা যাবে ওইটাও আমরা হচ্ছে ২১ থেকে ২২ নাম্বার নোটের মধ্যে দেখাইতে হবে। তারপর আমরা ৩ নাম্বার দেখলে, if the products or service you supply consist of both standard rated and non-standard rated আমাকে বলছে যদি এটা স্ট্যান্ডার্ড অর্থাৎ 15% হয় অথবা 15% ছাড়াও হয়, then fill up note 10 to 20 for raw materials that were used for produce supply standard rated goods or service অর্থাৎ এখানে ২ টা পার্ট। নাম্বার 1 হচ্ছে যদি আমার ২ টা প্রোডাক্টই থাকে, একটা আমার স্ট্যান্ডার্ড রেট আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের বাইরে, তাহলে স্ট্যান্ডার্ড রেটের জন্য যে র মেটেরিয়ালস টা নিবো সেটা হচ্ছে নোট নাম্বার ১০ থেকে ২০ এর মধ্যে দিতে হবে। আর যদি যেটার উপর আমরা কোন ক্রেডিট পাবো না, তার জন্য হচ্ছে আমার নোট নাম্বারটা ব্যবহার করতে হবে ২১ থেকে ২২ যে র মেটেরিয়ালস গুলো ব্যবহার করেছে আমরা কোনভাবে হচ্ছে রেয়াত নিতে পারব না। তার মানে আমার প্রতিষ্ঠান আইন অনুসারে ২ টা কাজই করতে পারে। একটা হচ্ছে রেয়াত নেওয়ারও সুযোগ আছে, আরেকটা হচ্ছে রেয়াত নাই এরকম প্রোডাক্টও ডেলিভারি দিতে পারে। তখন হচ্ছে আমরা প্রপোর্শনালি অনেক ক্ষেত্রে অথবা আলাদা করে হচ্ছে আমাদের হিসাবপত্র রাখতে হয় যে, যেগুলো হচ্ছে রেওয়াত নেওয়া হচ্ছে এই রেয়াতের অংশের জন্য হচ্ছে একটা পার্ট মানে এর র মেটেরিয়ালস হচ্ছে যেটা থাকবে সেটা, আর যেটাতে রেওয়াত নেওয়া হবে না, সেইটা হচ্ছে আলাদা করে হিসাবপত্র মেইনটেইন করতে হবে। এরকম ক্ষেত্রে আমাদের অনেকটা আ ঝামেলার সম্মুখীন হইতে পারে। কারণ রেয়াতের যখন ব্যাপারটা আসে, তখন যদি আমরা এই রেয়াতটাকে সঠিকভাবে নিচ্ছি কিনা, মানে রেয়াতের আ যেহেতু ২ টা পার্ট থাকে, ২ টা পার্টের আমরা আলাদাভাবে হিসাবপত্র মেইনটেইন করি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আমরা দেখি নোট নাম্বার 10 এ বলছে জিরো রেটেড গুডস অর সার্ভিস। যে সকল জিরো রেটেড গুডস কি আছে? যেমন ফিশ এর ক্ষেত্রে আমরা এক্সাম্পটেড গুডস বললাম যেটা আমরা এখানে বসবে। যদি আমাদের কোন প্রোডাক্ট জিরো রেটেড হয় বা সার্ভিস হয়, তখন হচ্ছে আমরা লোকাল অথবা ইম্পোর্ট। লোকাল হইলে তো ১০ নাম্বার নোট আর যদি ইম্পোর্ট হয় তাহলে হচ্ছে ১১ নাম্বার নোটে আমরা দিতে পারব। তারপর exempted goods or service। তো exempted goods or service এর ক্ষেত্রেও মানে এখানে প্রতিটা পারচেজ এর ক্ষেত্রে ২ ধরনের হইতে পারে। সেটা হচ্ছে লোকাল অথবা ইম্পোর্ট। ইম্পোর্ট হলে তো বিল অফ এন্ট্রি থেকে আমরা ওই ইনফরমেশন গুলো পাবো। তো এটাও সেম exempted goods or service হলে সেটাও কিন্তু এগুলা ক্রেডিট নেওয়া যাবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড গুডস অর সার্ভিস এটাই বেশি ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারিং যারা হচ্ছে রিবেট নেয়, তারা দেখা যায় এই পার্টটাকে বেশি ব্যবহার করে যে হয়তো ১৪ অথবা ১৫ তে। তারপর হচ্ছে গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেটের বাইরে যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে আমাদের এই কলামে দিতে হবে। মানে আমরা আউটপুটটা নোটগুলো যেরকম ছিল অনেকটা হচ্ছে এই নোটগুলো প্রায় সিমিলারই। তো এখানে একটা ১৯ এবং ২০ নাম্বার নোটে বলছে, গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট।
লোকাল পারচেজ এর যেটা হচ্ছে আমাদের ক্রেডিট নেওয়া সম্ভব নয়। সেটা হচ্ছে ফ্রম টার্নওভার ট্যাক্স ইউনিট। আমরা জানি টার্নওভার ট্যাক্স যে সকল প্রতিষ্ঠান দেয় তারা হচ্ছে কোনো ক্রেডিট পায় না। তো সেক্ষেত্রে উনারা এখানে ইম্পোর্ট দিবে ফ্রম আনরেজিস্টার্ড এন্টিটিস। যদি আমরা কোনো পারচেজ আনরেজিস্টার্ড ব্যক্তি থেকে করি, সেটা কিন্তু আমাকে এই অংশে অর্থাৎ ২০ নাম্বার নোটে হচ্ছে আমাদের দিতে পারে। তো আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, আনরেজিস্টার্ড অথবা অন্যদের থেকে যেগুলো হচ্ছে আমরা ক্রেডিট নেই না, তো তাদের থেকে আমরা যদি কোনো কিছু পারচেজ করি এমন যেটার কোনো ক্রেডিট হবে না, সেটা হচ্ছে এই অংশ। অর্থাৎ ২১ নাম্বার নোটটা অনেক বেশি জনপ্রিয়। যারা হচ্ছে ক্রেডিট নেয় না অথবা যারা ঠিক টাইমে ক্রেডিট নেয় না। যেমন ধরেন একটা আপনার প্রতিষ্ঠান ক্রেডিট নেয় অর্থাৎ স্ট্যান্ডার্ড রেট প্র্যাকটিস করে। কিন্তু আপনি যদি ৬ কার্য দিবসের মধ্যে পারচেজ এর ক্রেডিটটা না নেন, তখনও কিন্তু আপনার এটার অ্যাডমিসেবল থাকবে না। তখনও আপনার নোট নাম্বার ২১ এ চলে আসবে। তো ২১ এ যদি চলে আসে তখন হচ্ছে আমাদের এখানে ২ টা পার্ট। একটা হচ্ছে লোকাল, আরেকটা হচ্ছে ইম্পোর্ট। তো এর আগে ২০ নাম্বার পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা কোনো পারচেজ আনরেজিস্টার্ড এন্টিটিস থেকে করি, সেটাও কিন্তু আমাদের এখানে দিতে হবে। তাহলে আমাদের নোট নাম্বার পারচেজ মানে ২৩ নাম্বার নোট পর্যন্ত আমাদের গেল। টোটাল ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট। তার মানে আমাদের ১ম হচ্ছে এখানে পাইলাম টোটাল হচ্ছে সেলস ভ্যালু এবং টোটাল পেয়েবল ট্যাক্স এই অংশটা চলে আসবে। আর তারপর হচ্ছে টোটাল ইম্পোর্ট মানে আমরা যেগুলো ক্রেডিট নিতে পারবো এটা। মানে আউটপুট ট্যাক্স মাইনাস হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স ওইটা আমাদের পেয়েবল হইতো যদি এর পার্ট 5 এবং 6 যদি না থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পার্ট 5 এবং 6 সবসময় অ্যাপ্লিকেবল হয় না। আবার যখন হয় কারণ আমরা ফর্মুলাটা জানি যে আউটপুট ট্যাক্স মাইনাস হচ্ছে ইনপুট ট্যাক্স প্লাস হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ওইটা হচ্ছে নেট ব্যাড পেয়েবল দিস মান্থ ওই পিরিয়ডের মধ্যে। তো এখন আমরা পার্ট 5 এ এবং 6 এ অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা কখন দিব? এটার প্রয়োগ কি? তো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মূলত এটাও আমাদের আউটপুট ব্যাট এর মতো কারণ আমাদের ব্যাট লাইবিলিটি ক্রিয়েট করে। তো যেগুলো আমরা সরাসরি সেলস এবং পারচেজ এগুলো তো আমরা নোট নাম্বার ৫ এবং ৪ এবং ৫ এ ইম্পোর্ট দিলাম। এর বাইরে যদি কোনো কারণে আমাকে ব্যাট পেয়েবল হয় অর্থাৎ ব্যাট দিতে হয় তখন হচ্ছে আমাকে ৫ নাম্বার পার্ট দিতে হবে। এটা হচ্ছে ২৪ নাম্বার নোট হচ্ছে ডিউ টু ব্যাট ডিডাক্টেড এট সোর্স বাই সাপ্লায়ার রিসিপ্ট। আপনি যদি কোনো কারণে বিডিএস কাটেন, এটা অবশ্যই কাটতে হয় ব্যবসায় নিত্য মানে একটা কমন প্র্যাকটিস। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ২৪ নাম্বার নোটের ডাটাটা দিতে হবে। আবার বলছে ৫ নাম্বারে পার্টে ৫ নাম্বারে হচ্ছে নোট নাম্বার 25 এ পেমেন্ট নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল। ব্যাংকিং চ্যানেলে যদি আমরা না নেই, এটা কাদের জন্য হয়? তো যারা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট প্র্যাকটিস করে অর্থাৎ রিবেট নেয়, তারা যদি পেমেন্ট অর্থাৎ পারচেজ এর পেমেন্ট যদি ব্যাংকিং এ না নেয়, কারণ আমরা শুরুতে তো ক্রেডিট নিয়ে নেই। আমরা পারচেজ করছি ক্রেডিট নিছি। কিন্তু আমার পেমেন্ট যদি ব্যাংকিং চ্যানেলে না হয়ে ক্যাশে দেই, তখন আবার হচ্ছে আমাকে যেহেতু আমরা অলরেডি ব্যাটের সুবিধাটা নিয়ে নিছি, সেটা আমাদের আবার ইনক্রিজিং করে অর্থাৎ বাড়ায় দিতে হবে। তো এটা একটা বড় শর্ত যে আপনার পেমেন্ট হইতে হবে ব্যাংকিং চ্যানেলে, না হয় আপনার রেয়া ক্যানসেল হয়ে যাবে। তারপর ইস্যুয়েন্স অফ ডেবিট নোট। আপনার যদি কোনো কারণে ডেবিট নোট ইস্যু করতে হয়, মানে ডেবিট নোট কখন ইস্যু করতে হয়? যদি আপনার দেখা যায় আপনি অলরেডি হচ্ছে রেয়াত নিয়ে নিছেন, পারচেজ এগেইনস্ট এ নিয়ে নিছেন। কিন্তু আপনার যদি কোনো কারণে দেখা যায় আবার এটাকে মানে রিডিউস করেন। ডেবিট এবং ক্রেডিট নোট আমরা জানি এটা হচ্ছে আমাদের একটা সমন্বয়ের একটা দারুণ ব্যাপার। আমরা কখনো সেলস রিটার্ন, কখনো পারচেজ রিটার্ন এগুলোর জন্য হচ্ছে আমাদের এই ২ টা নোট ভালো করেই ব্যবহার করতে হয়। তো এর বাইরেও যদি আমার আদার কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, সেটা আমি ২৭ নোটে হচ্ছে আমাকে দিতে হবে। তো এরকম করে আমাদের এখানে আ ১, ২, ৩, ৪, ৪ টা নোট আছে যারা হচ্ছে আমার ব্যাট লায়াবিলিটি ইনক্রিজ করে মানে এখানে ব্যাট গুলো দিতে হয়। তারপর আমরা যদি দেখি ডিসক্রিজিং ভাই সুজন ভাইকে একটু এড করেন। বুঝি নাই। আমি সুজন অ্যাড আছি, ভাইকে একটু অ্যাড এড আছি, অ্যাড করেন, আছি, অ্যাড মেসেজ আছি, দিছি। আছি, 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 অ্যাড আছি। থ্যাংক ইউ ভাই। মিউট রাখেন প্লিজ। আমি যারা হচ্ছে আমার এখানে নোটিফিকেশন আছে মেসেজ দিলে আমি এমনি এড করে নিই। এটা বলার মতো মনে হয় না। আচ্ছা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এখানেও ঠিক ৪ টা অ্যাডজাস্টমেন্ট আছে যার মাধ্যমে হচ্ছে আমি কোন কারণে ব্যাট বেশি দিয়ে দিছি সেটাকে আমি রিডিউস করতে পারি। তো রিডিউস করার জন্য নাম্বার 1 বেশি ব্যবহার করা হয় ২৯ নাম্বার রুল। এটাতে হচ্ছে কি
আমার কোন সাপ্লাইয়ের উপর যদি কেউ বিডিএস কাটে, আমি অন্যদেরটা কাটছি, আমি ইনক্রিজিং করছি। কারণ ব্যাট কাটছি, এটাকে আমার এখানে বাড়াই দিচ্ছি। আর আমারটা যদি কেউ কাটে, সেক্ষেত্রে আমার ২৯ নাম্বার নোট দিয়ে ডিক্রিজিং দিতে হবে। তাহলে ঘটনা কি হইল? আমি যার বিডিএস টা কাটতেছি, আমি ইনক্রিজিং করতেছি, আর ওই ব্যক্তি হচ্ছে ডিক্রিজিং দিচ্ছে। সিমিলার ওয়েতে ওই ব্যক্তি যদি আমার মানে আমি যার কাছ থেকে পারচেজ করছি, তারা যদি আমার কাছ থেকে কোন ধরনের ব্যাট কাটে, তখন হচ্ছে এটা আমার ২৯ নাম্বার নোটে আমরা হচ্ছে ডিক্রিজিং নিতে হয়। এক্ষেত্রে আমাদের অবশ্যই 6.6 আমার আন্ডারে নিতে হবে। অর্থাৎ আমাকে 6.6 টা পাইতেই হবে। তারপরে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। আদারওয়াইজ হচ্ছে আমরা করতে পারব না। তো 6.6 যখন পাই সেটা ৬ কার্য দিবসের মধ্যে আমাদের হচ্ছে এটা এন্ট্রি দিতে হয়। অর্থাৎ আমাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এর মধ্যে ফেলতে হয়। তারপর হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেইড এন্ড ইম্পোর্ট স্টেজ। এটা আমরা আ যারা হচ্ছে বিল অফ এন্ট্রি থাকে মানে মাল ইম্পোর্ট করে পারচেজ এর ক্ষেত্রে। তো তারা দেখা যায় ইম্পোর্ট স্টেজ হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স একটা পে করে। সেটা অনেক সময় ৩%, অনেক সময় ৫%, অনেক সময় হচ্ছে ৭.৫% ও হয় স্পেশালি ট্রেডারদের। ম্যানুফ্যাকচারিং এ ২%, ৩% এরকম বিভিন্ন রেটে হয়, প্রোডাক্ট অনুসারে ভেরি করে। তো এটা যখন আমরা দিব সেটার কারণ আমাদের জানি এআইটি হচ্ছে একটা বিল অফ এন্ট্রি যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটে, তখন হচ্ছে ক্রেডিট নিতে হবে আমাদের ওই কোম্পানির সাথে। আর যেটা হচ্ছে ইম্পোর্ট অ্যাডভান্স ট্যাক্স কাটতেছে মানে এটি সেইটা হচ্ছে আমাদের ৩০ নাম্বার নোটে দিয়ে অর্থাৎ ভ্যাট এর লায়াবিলিটিটা কমাইতে হবে। তারপর প্রতিষ্ঠান যদি কোনো কারণে ক্রেডিট নোট ইস্যু করে তাহলে সে কি করবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এছাড়া অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখানে দিতে পারি। এইভাবে হচ্ছে আমাদের ৩৩ নাম্বার নোট পর্যন্ত কার্যক্রম শেষ। এখন আসি হচ্ছে ট্যাক্স পেমেন্ট ডিটেইলস নিয়ে। নেট ট্যাক্স ক্যালকুলেশন আমরা অলরেডি 7 পার্টের এই অংশটা বলছি। ৩৪ নাম্বার যে নোটটা আছে এখানে তো এখানে বলছে নেট পেয়েবল ব্যাক ফর দ্য ট্যাক্স পিরিয়ড। আমরা অলরেডি বলছি কিভাবে করতে হয়। আউটপুট ট্যাক্স থেকে প্রথমে হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স বিয়োগ দিতে হয়। তারপর হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ করতে হয়। তারপর হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা বিয়োগ করতে হয়। তখন হচ্ছে আমাদের এখানে কত টাকা ব্যাক পেয়েবল সেই অংশটা হচ্ছে চলে আসবে। তারপর ২৫ নাম্বার নোটে হচ্ছে নেট পেয়েবল ব্যাক ফর দ্য ট্যাক্স পিরিয়ড আফটার অ্যাডজাস্টমেন্ট উইথ ক্লোজিং ব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স অফ দ্য এখানে। আমাদের যদি ক্লোজিং ব্যালেন্স থাকে সেটার সাথে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে হচ্ছে আমাদের ব্যাট পেবল থাকবে। তো সেখানে দেখা যায় ৩৪ নাম্বার নোট থেকে বাদ যাবে হচ্ছে ৫২ নাম্বার নোট আর হচ্ছে ৫৬ নাম্বার নোট। তো ৫২, ৫৬ তে কি আছে আমরা যদি একটু দেখি। ৫২ তে বলছে ক্লোজিং ব্যালেন্স অফ দ্য ট্যাক্স লাস্ট পিরিয়ড অর্থাৎ গত মাসে আমাদের যে ক্লোজিং পিরিয়ডটা আছে সেইটা হবে। আরেকটা হচ্ছে ৫২ র পরে আমাদের কি বাদ দিতে হবে সেটা হচ্ছে ৫৬। ৫৬ তে কি আছে? ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট ফর নোট 15 আপ টু 30% অর্থাৎ এটা যখন হচ্ছে নতুন করে ব্যাটের যে এই ফর্মটা আসছে অর্থাৎ ৯ অনেকগুলো ফর্মের চেঞ্জ আসছে। আগের যদি কোনো ব্যাট লায়াবিলিটিস থাকে যেটা হচ্ছে মূসক 8.6 এ সেটার হচ্ছে সর্বোচ্চ ৩০% করে হচ্ছে ক্রেডিট নেওয়া যাবে। তো এই ক্ষেত্রে দেখা যায় বর্তমানে এরকম ইনসিডেন্ট তেমন থাকে না। তাও উনারা রাখছে হয়তো সামনে এটা উঠে যাবে কারণ এটার দরকার লাগতেছে না। তো এইটা অ্যাডজাস্টমেন্ট করে ব্যাট পেয়েবল নেট ব্যাট পেয়েবলটা হচ্ছে এখানে ২৫ নাম্বারে আসবে। তারপর হচ্ছে নেট পেয়েবল সাপ্লিমেন্টারি ডিউটি ফর দ্য ট্যাক্স পিরিয়ড। যদি সাপ্লিমেন্টারি এসডি একটা ব্যাপার থাকে, কিছু প্রোডাক্টের সাপ্লিমেন্টারি ডিউটি থাকে যেমন আ পেইন্ট আছে এরকম বেশ কয়েকটা প্রোডাক্টের আছে। আ এটা অনেকেই যারা প্র্যাকটিস করে তারা দেখা যায় একেকটা প্রোডাক্টে। তখন হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটির এন্ট্রি গুলো হচ্ছে এখানে দিতে হবে। তো এটা হচ্ছে ২ টা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি ঠিক ব্যাট এর মতো এটারও একটা হিসেব নিকাশ হয়। এখন রাসেল ভাই, এগুলা কি হ্যাঁ, অটো অটো ক্যালকুলেশন হয়ে যাবে না ভাই এন্ট্রি দিলে? রাইট। হ্যাঁ, আমি দেখাবো। আমি জাস্ট হচ্ছে নোটগুলো ইন্ট্রোডাকশন দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ডাটা ইম্পোর্ট দিয়ে দেখাবো অটো যে হবে। ঠিক আছে? জি জি জি। তারপর হচ্ছে ৩৮ এবং ২৯ সিমিলার কারণ আমাদের প্র্যাকটিসে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটির এরিয়াটা অনেক কম থাকে। সেক্ষেত্রে উনাদের এইজন্য খুব বেশি নোট লাগে নাই। ৩৪ মানে এখানে ৩৬ থেকে শুরু করে ৩৯ পর্যন্ত ৪০ পর্যন্ত হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটির ক্যালকুলেশন রাখছে। তাই আমরা হচ্ছে মূলত ফোকাস থাকবে ভ্যাট পার্টে কারণ সাপ্লিমেন্টারি ডিউটির প্রযোজ্যতা মানে সবার কাছে প্রযোজ্য হয় না। তারপর হচ্ছে আপনি দেখেন ৪১ এবং ৪২ ইন্টারেস্ট অন ওভার ডিউ ভ্যাট। ভ্যাটের যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে অথবা সাপ্লিমেন্টারি ডিউটি ইন্টারেস্ট থাকে সেটাও ৪১-৪২ এ চলে আসবে। তারপর হচ্ছে ৪৩ এ
ফাইন অথবা পেনাল্টি। আপনি যদি রিটার্ন সাবমিট না করেন, এখানে হচ্ছে একটা ফাইন চলে আসবে। ফাইনের পরিমাণটা কত হবে? ৳২,০০০ এখানে চলে আসবে। ওইটা পে করে আপনি সাবমিট করতে পারবেন। এছাড়া যদি অন্যান্য কোনো ফাইন থাকে, যদি আপনার অ্যাসেসমেন্ট হয় আগের বছরগুলোতে, তার জন্য ফাইন, ইন্টারেস্ট, পেনাল্টি থাকে, সেটাও কিন্তু আপনি এখানে পরিশোধ করলে এখানে সেটা দিতে হবে। এগুলো কিন্তু নেট যে ব্যাক পেয়েবল এর সাথে এক্সট্রা হিসাবে এই নোটগুলো যোগ হবে। তারপর এক্সেস এর ডিটেইল যদি থাকে সেটা আমাদের এত বেশি প্রয়োজন নাই। তো এরকম করে নেট পেয়েবল ব্যাট এর যে ৫০ নাম্বার নোট হচ্ছে আমাদের আসবে। ৩৫ এর সাথে কিন্তু ৪১, ৪৩, ৪৪ এগুলা ফাইন, নন সাবমিশন এগুলো থাকলে এখানে এড হয়ে ব্যাটের পরিমাণটা চলে আসবে। তারপর হচ্ছে আমাকে ৫১ নাম্বার নোটে আসবে নেট পেয়েবল এসডি। এসডি টা আমরা ইগনোর করতেছি অনেকটা। এক্সডি ইনফরমেশন দিলে এখানে অটো ক্যালকুলেশন হয়ে যাবে। এই ক্যালকুলেশন হওয়ার পর আমাকে হচ্ছে ৫২ এবং ৫৩ নাম্বার নোট ক্রিয়েট হবে। ৫২ হবে আমার ক্লোজিং ব্যালেন্স। তার মানে আমার যতটুকু ট্যাক্স আসছে, এই ট্যাক্সের পরিমাণটা যখন আমরা এর সাথে ক্লোজিং যতটুকু পরিশোধ করব, তার বাইরে যেটা থেকে যাবে সেটা ক্লোজিং ব্যালেন্স হিসেবে থাকবে। তারপর হচ্ছে আমাদের পার্ট 8 এ অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স। এটা আমরা আগেই বলছি ১৮.৬ এটা অনেক আগের ছিল। এই ফর্মটার এখন অ্যাপ্লিকেশন নাই। ওইটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে। এখন পার্ট হচ্ছে 9 এখানে হচ্ছে আমাদের ট্রেজারি মানে অ্যাকাউন্ট কোড ওয়াইজ পেমেন্ট শিডিউল ট্রেজারি ডিপোজিট আমাদের করতে হবে। তো ট্রেজারি ডিপোজিটের বেশ কয়েকটা নোট আছে যেটা আমাদের মোস্ট কমন বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ব্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ড ৫৮ নম্বর নোট। এখানেই মূলত আমরা বেশি পরিমাণ হচ্ছে ব্যাট পরিশোধ মানে যখন আমরা দেই এখানে হচ্ছে ১ কোটি বেশি পরিমাণ ব্যাট যায়। তারপর যদি এসডি থাকে এর জন্য সেপারেট একটা কোড আছে, এক্সেস এর ডিটির জন্য আছে, ডেভেলপমেন্ট সারচার্জ আছে, আইটি, হেলথ, এনভায়রনমেন্ট প্রোটেকশন। তো এগুলো হচ্ছে আদার্স রিলেটেড কিন্তু আমাদের যেহেতু ব্যাট নিয়ে কার্যক্রম সেখানে আমাদের ৫৮ নাম্বার নোটটাই ফিল আপ করতে হয়। তারপর হচ্ছে পার্ট 10 এখানে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। আমাদের যে ক্লোজিং ব্যালেন্স ব্যাট এর ক্ষেত্রে ৫৮ থেকে ৫৮ তে মানে আমার যত টাকা ব্যাট জমা দিচ্ছি এটা হচ্ছে ৫৮ এটা থেকে হচ্ছে আমার যতটুকু ব্যাট লায়াবিলিটি ছিল ৫০ এবং ৬৭ ৫০ এ কি ছিল? নেট পেয়েবল ব্যাট ফর ট্রেজারি ডিপোজিট। ট্রেজারির জন্য আমাকে যে পরিমাণ ব্যাটটা জমা দিতে হচ্ছে অর্থাৎ ৩৫, ৪১, ৪৩, ৪৪ থেকে যেগুলো আসছে এটা। এর সাথে হচ্ছে আমাদের আরো হচ্ছে ৬৭ নাম্বার। ৬৭ নাম্বার নোটে কি আছে? ৬৭, ৬৭, ৬৭। ৬৭ নাম্বার নোট আমাদের অলরেডি এখানে যদি আমরা কোনভাবে হচ্ছে রিফান্ড ক্লেম করি, সেটা হচ্ছে আমাদের এখানে আ যেটা হচ্ছে আমাদের দ্যা রিফান্ড অ্যামাউন্ট নট অ্যাপ্রুভ যেটা অ্যাপ্রুভ হয় না, এটা হচ্ছে এই নাম্বারে আসবে। তার মানে আমার নোটের নাম্বার হচ্ছে স্পেশালি ৬৬ টা নোটই বেশি ব্যবহার করা হয়। ১১ নম্বর পার্টে এটা যদি আমরা কোন রিফান্ড ক্লেম করি, সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। ইয়েস দিলে আমাকে আদার্স ডাটা গুলো চলে আসবে। আর যদি না করি সেটা নো তে থাকবে। তারপর হচ্ছে আমার ডিক্লারেশন দিয়ে এখানে হচ্ছে রিটার্নটা সাবমিট করে দিতে হবে। এটা দিয়ে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে চেকিং যাবো। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, প্রতিটা ডাটা যখন আমরা ইম্পোর্ট দিব, তখন হচ্ছে আমরা সেভ ডাবে রাখবো। কারণ এটার সবচেয়ে অসুবিধা হয়, আপনি যদি এইটা ইন্টারফেসটা মানে একটু লম্বা সময় ধরে মানে এটা কি বলে এটা ইনঅ্যাক্টিভ হয়, তাহলে দেখা যায় লগইন চলে আসে। মানে আবার লগইন ইনফরমেশন চলে আসে। তো সেক্ষেত্রে যদি আপনার ডাটাগুলোকে সেভ ডাবতে যদি না রাখেন, সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে মিসিং হয়ে যাবে। যে আপনি অনেকগুলো কাজ করছেন, কিন্তু এই ডাটাগুলো চলে গেল। সেটা আপনার বারবার কাজ করতে হবে। তারপর হচ্ছে রিটার্ন সাবমিশন করার আগে অবশ্যই চেক বাটনে ক্লিক করতে হবে। আমি যদি এখন ক্লিক করি যে চেকে কি ঘটনা আমাকে বলছে এরর সংখ্যা হচ্ছে ২ টা এরর উনারা পাইছে। এখানে কি হচ্ছে? প্লিজ কনফার্ম দ্যা কারেক্টনেস অফ ইনফরমেশন বিফোর সাবমিটিং। মানে আমি সাবমিট করার আগে এটাকে টিক চিহ্নটাতে কারেক্ট দিতে হবে। তারপর দ্যা ক্যালকুলেশন অ্যামাউন্ট অফ ক্লোজিং ব্যালেন্স ব্যাট মাস্ট বি ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 অর্থাৎ এখানে একটা লায়াবিলিটি চলে আসছে যেটা এখনো পরিশোধ করা হয় নাই। তার জন্য হচ্ছে আমাকে রিটার্নটা সাবমিট করতে দিবে না। এই সবগুলা জিনিস কারেক্ট হইলেই এখানে কোন ধরনের এরর থাকবে না, মিস্টেক থাকবে না। তখন হচ্ছে সে আমাকে সাবমিট করতে দিবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ফর্মের যে পরিচিতি। আ এই পার্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তারপর আমরা হচ্ছে 2nd পার্টে যাব। ভাই ইনক্রিজিং ডিক্রিজিং টা একটু আরেকবার দেখাবেন ভাই। আরেকটা কোশ্চেন হলো আমার যেটা আপনার কোম্পানি পেইড করে, হ্যাঁ? বিডিএস এর যে টাকাটা এইখানে কোনো কি এটা ইনপুট হবে কোথাও আসবে?
হ্যাঁ, আপনারা যেহেতু পে করছেন টাকা তো চলে গেছে। সেটা হচ্ছে আপনি হচ্ছে মানে এটা গ্রস আপ এর ক্ষেত্রে এই ২৭ নাম্বার নোটটা ব্যবহার করবেন। আচ্ছা, আচ্ছা। ২৭ নাম্বার নোটে এখানে তো আপনি যখন ডাটা গুলো দিলেন যে এখানে দেখেন কি জিনিস আসছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট এ। তো এখানে আমি যদি একটা কলাম এড করি তাহলে চলে আসতেছে এখানে। তো এখানে দেখেন চালান নাম্বার, ডেট, ভ্যালু কত, ব্যাট কত, এসডি থাকলে এসডি, তারপর হচ্ছে পারপাস নোট। তো এটা ধরেন আমি কি করলাম আমি যদি এখানে কোন ইনফরমেশন গুলো দেই, ধরেন আমি একটা চালানের ধরলাম এটা। তো যে আমি এখানে ২৪-২৫ এর ধরলাম এটা যখন আমি দিলাম যে ব্যাটের অ্যামাউন্টটা আমার ভ্যালু ধরলাম হচ্ছে ৫০ লাখ। ৫০,০০০ ধরলাম, এটা ব্যাট ধরলাম হচ্ছে ৫,০০০। ৫০০ ধরলাম। এখন যদি আমি এটাকে মেইন ফর্মে যাই, আমাকে কি করল? এই যে এনি অ্যাডজাস্টমেন্ট এর ক্ষেত্রে আমাদের ৳৫,০০০ হচ্ছে দেখাচ্ছে। তো ৳৫,০০০ যেহেতু আমাকে দেখাচ্ছে, আমাকে কি করতে হবে? ৳৫,০০০ তো আমি পে করছি। এই যে এখানে আমার ব্যাট লায়াবিলিটি ৫,০০০ আসছে। আমাকে কি করতে হবে? এখানে কি ৫৮ নাম্বার নোটে কিন্তু আমাকে হচ্ছে আবার ৳৫,০০০ হচ্ছে আমাকে দিতে হবে। মানে আমি চালান নাম্বারটা আমি এখানে দিলাম। তো এখানে ২০২৫-২৬ এরকম করে আমার চালান নাম্বারটা হচ্ছে আমি এখানে দিলাম। একটা যাই আসে। দেওয়ার পর কোন ব্যাংক আসলো, একটা ব্যাংক দিলাম। তারপর হচ্ছে এখানে কোন ব্রাঞ্চ আসলো, যাই একটা দিলাম। তো এখানে দেখা যায় এরকম করে আমরা আ ডাটা গুলো ইনপুট দিয়ে আমার কত অ্যামাউন্ট আছে, ৳৫,০০০ হচ্ছে পে করছি এটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে মেইন ফর্মে গেলাম। দেওয়ার পর দেখা যায় এই যে এখানে ৫,০০০। তাহলে আমাকে ২ টা কাজ করতে হবে। এক হচ্ছে আমাকে ইনপুটটা এখানে দিতে হবে। আ এখানে তো ইনপুটটা আমার যত টাকা অ্যাডজাস্টমেন্ট আসছিল, ইনক্রিজ অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে আবার ডিপোজিট দেখাইতে হবে। তাহলে ২ টা মিলবে তখন হচ্ছে আমরা সাবমিট করতে পারব। তো ইনক্রিজ এন্ড অ্যাডজাস্ট মানে হচ্ছে কোন কারণে যদি আমার ট্যাক্স ভ্যাটের পরিমাণটা বাড়াইতে হয় বা বেড়ে গেছে, যেমন এখানে ৪ টা কারণই হতে পারে। বিডিএস কাটলে, ব্যাংকিং মাধ্যমে যদি পেমেন্টটা না করি সেটা অথবা ডেবিট নোট এছাড়া অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? মানে আপনার হ্যাঁ, ভাইয়া মানে প্লাস মাইনাস আপনার ০ হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ, কারণ আপনি যতটুকু কাটছেন ততটুকু জমা দিতে হবে এখানে। না হলে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না। আচ্ছা, আরেকটা ইস্যু হলো যে ট্রেজারি ডিপোজিট যেটা আমরা করি ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে, এটা কোথায় করতে হবে? ট্রেজারি ডিপোজিট কোথায় করবেন না কোথায় দেখাবেন? কোথায় দেখাবো? সরি, কোথায় এটা হচ্ছে ৫৮ নাম্বার নোট যেটা আমরা অলরেডি দেখাইছি। ট্রেজারির জন্য হচ্ছে এই নোট। এখানে যেখানে আমি ৫,০০০ অলরেডি ফিল আপ করে দেখাইছি। তো এখানে হচ্ছে সাবফর্ম এ ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এড এ গিয়ে আপনি এড করলে হচ্ছে এই অপশন গুলো চলে আসবে। আপনি ইনপুট গুলো এখানে দিবেন। মানে চালানের যে আ অনলাইন ব্যাংক মানে যে চালানটা পে করছেন এটার ডাটা গুলোই এখানে দিবেন। ঠিক আমি আছে? ক্লিয়ার, আমি ক্লিয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ, অন্য কারো কোনো প্রশ্ন? সাপ্লাই অ্যাডজাস্টমেন্টটা কোন জায়গায় করবে? সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট যেমন যেমন মানে হচ্ছে আমার মানে আমার কাস্টমার আর কি আমাকে দিছে আর কি 6.6 দিছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এ যাবেন। এই যে এটা। কোথায় গেল? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এর নিচে আমাদের ডিক্রিজিং ডিক্রিজ আছে আছে অ্যাডজাস্টমেন্ট আছে ৬ নাম্বার। এটা হচ্ছে আপনি এখানে দিবেন। এখানে। এই নোটটা এখানে এখানে ক্লিক দিলাম আর ইয়েটা ওই যে ফাইলটা কোন জায়গায় দিব? ইয়াতে ৫৮ নাম্বারে ফাইলটা 58 নম্বরে সব একই জায়গায়। হ্যাঁ, সবটা হচ্ছে একই। কারণ আপনার এখানে ২ টা ধরনের ক্রাইটেরিয়া হয়। একটা হচ্ছে আপনি বিডিএস যখন কাটছে সেক্ষেত্রে আপনি খেয়াল করেন। আপনার এটা কিভাবে কাটছে? সেলস বাবদ। তো আপনার ডিক্রিজিং হলে হচ্ছে সেটা আমাদের কি হচ্ছে প্লাস মাইনাস হয়ে সেটা হচ্ছে ০ হইতে হবে। ধরেন আমরা এখানে একটা বিন নাম্বার দিলাম ০০৩৩৩৩৮৯ ০১০৯ এরকম করে আমরা একটা বিন দিলাম। বায়ার নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, ভ্যালু ধরলাম ৫০,০০০ ডিডাক্ট করছে কত? সেটা আমরা দিলাম ৫,০০০। তারপর যদি আমরা এখানে ইনভয়েস বা চালান বা বিল যেটা আছে একটা জিনিস দিলাম। তারপর হচ্ছে চালান ইনভয়েস বা চালান বিলের আমরা এখানে একটা প্রিভিয়াস তারিখ দিলাম।
ব্যাট ডিডাক্টেড এর সোর্স সার্টিফিকেট এখানে কিন্তু 6.6 এ অনেক তথ্যগুলা থাকবে। এখানে আপনি দিলেন। দেওয়ার পর এটাতে আপনি ধরেন এখানে সার্টিফিকেট কখন ইস্যু করছে আমরা একটা প্রিভিয়াস ডেট দিলাম। আর ট্যাক্স ডিপোজিট অ্যাকাউন্ট কোড কোন কোডে দিছেন এখানে কিন্তু কোড মেনশন করা থাকে কোন কোডে। ধরেন আমরা কোড তো একটাই ব্যবহার করি 57 র জন্য। তো আমার কোড নাম্বার এখানে এরর বলতেছে। আচ্ছা এই কোডগুলো দিলে ট্যাক্স ডিপোজিট ডেট কখন এটা হয়ে গেছে। তো এটা যখন হয়ে যাবে এখানে আমরা যদি নোট নাম্বারে আসি, তখন যদি ধরেন আপনি কাউকে সেলস করছেন। সেলস করার পর হচ্ছে আপনি আপনার মানে আপনার 15% এর নিচে ব্যাটের চালান দিছেন। সেক্ষেত্রে ওই ব্যক্তি হচ্ছে আপনার বিডিএস কেটে একটা সার্টিফিকেট দিছে তার সাথে জমার টাকাটা দিছে। তাহলে এটা কিন্তু আপনার সেলস। তো সেলস হিসাবে কিন্তু আপনার ১ম হচ্ছে এখানে চলে আসতেছে। এই আউটপুটে সাপ্লাই আউটপুট ট্যাক্সে তারপর যেহেতু আউটপুটে দেওয়ার সাথে, সাথে আপনার কি হইছে? ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হইছে। সেটা কি করছেন? আপনি জমা দেন নাই। জমা দিছে আরেকজন। তো সেটা যখন আপনি ডিক্রিজিং এ দিচ্ছেন, মানে আপনি এখানে দেওয়ার সময় তো এটা ইনক্রিজিং হয়ে গেছে। হুম, হুম। যখন আপনি ডিক্রিজিং এ এই ডাটা গুলো দিচ্ছেন তখন আপনার ব্যাটটা প্লাস মাইনাস হয়ে শেষ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা রাসেল ভাই, আমি যখন সেলস করব সাথে, সাথে কি আমি আউটপুট ভ্যাট দিয়ে রাখলেই হবে না? যদি আমাকে টাকা ১-২ মাস পরে দেয়, তাহলে ওই সময় আবার দিলে হবে না অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ, ডিপোজিট? কিন্তু আপনি ওই যে সাথে, সাথে না দিলে অসুবিধা কি হবে? কারণ আপনি যখন সেলস এ ইম্পোর্ট দিবেন হুম। তখন কিন্তু আমরা ব্যাট লাইব্রেরি ক্রিয়েট হয়ে যাবে। তখন কিন্তু আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না। ৫৮ নাম্বার নোটে গিয়ে দেখবেন লাইব্রেরিটি হয়ে গেছে। তো এর তার জন্য মানে কি হচ্ছে আমি যখন সেলস করব তখন আমি ইনপুট দিব না। সাধারণত যখন টাকা পাবো তখন ইনপুট দিব। না, না, না। প্র্যাকটিসে যেটা হয়, আপনি হুম, যখন সেলস করবেন, হুম, আপনি তখন বিডিএস সার্টিফিকেটটা নিয়ে নিবেন। তো বিডিএস সার্টিফিকেট হচ্ছে আমরা ওই যে এখানে যখন আমরা ইম্পোর্ট গুলা দিব, আপনি ডিক্রিজিং এ গিয়ে যখন ইম্পোর্টটা দিবেন, মানে আপনার সেলস তো সবসময় দেখাইতে হবে। হুম, ধরেন আপনি যার কাছে সেল করছেন সে বিডিএস সার্টিফিকেট হচ্ছে আপনাকে মানে উনি ট্যাক্স জমা দিতে ৬ মাসের মধ্যে আপনাকে জমা দিয়ে আপনি কিন্তু ক্রেডিট নিতে পারবেন। মানে আপনি এটা ডিক্রিজিং দেখাইতে পারবেন। হুম। তো সেক্ষেত্রে যেটা কি হয়, আমরা অনেক সময় হচ্ছে ট্যাক্সটা তো সরকার এখানে পরে পে করি। ধরেন এটা একটু সময় লাগলো। কিন্তু আমরা যারা হচ্ছে আমাদের কাছে ওই বিডিএস এর উপর সেলস নির্ভর করে তাদেরকে আমরা বিডিএস এর সার্টিফিকেটটা দিয়ে দেই। 6.6 টা দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর উনারা হচ্ছে সেলস ব্যাটটা মানে দেখায়া ওইটার কাজ শেষ করে ফেলে। পরবর্তীতে উনারা সার্টিফিকেটটা মানে ট্রেজারি চালানটাও নেয়। তো সেক্ষেত্রে যদি আপনি না দেখেন মনে করেন আপনার সব সেলসই হচ্ছে বিডিএস এর সেলস। তো সেক্ষেত্রে আপনি না দেখলে তো আপনার কোন সেলসই থাকবে না। তো অ্যাকচুয়ালি তো ঘটনা এরকম হয় না। তাই ওরা বিডিএস সার্টিফিকেট নিয়ে সেলস দেখায় দেয়। বিডিএস সার্টিফিকেট নিলে পরে ওই সেলস তো দেখাইলাম। কিন্তু ওই সার্টিফিকেটটা অ্যাডজাস্ট করব কোন জায়গায় তখন? এই যে এটাতে ডিক্রিজ অ্যাডজাস্টমেন্ট আপনি এখানে করবেন। ২৯ নাম্বার নোটে। আচ্ছা ২৯ নাম্বার নোটে। আচ্ছা, আচ্ছা। ওই সার্টিফিকেট দিয়ে অ্যাডজাস্ট করে দেখাইলেও হবে। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে। আর যখন তারপর ট্রেজারি চালানটা পাবো তখন? তখন সাধারণত আপনার ব্রেকআপ হিসেবে রাখা আরকি। ও আচ্ছা, আচ্ছা। তো মানে আপনি যে এইখানে কি চালান নাম্বার চায় নাই না কোন? চালান নাম্বার অনেক ক্ষেত্রে মানে উনারা এটা দিয়ে নিয়ে নেয়। সিস্টেমিক্যালি আমাদের যখন দরকার হয়, এখানে কিন্তু কিন্তু অনেক চালান জিনিস নাম্বার নাই। তো আছে। চালান নাম্বার লাগে না? ইনভয়েস নাম্বার বা চালান নাম্বার ওই যে দেখা যাচ্ছে। ইনভয়েসটা দিয়ে নিয়ে নেয়। ইনভয়েস নাম্বার দিয়ে নিয়ে নেয় না? ওই যে ইনভয়েস নাম্বার আছে যেহেতু। হ্যাঁ, ইনভয়েস নিয়ে ডেট দিয়ে পরবর্তীতে উনারা মানে যখন দরকার লাগতেছে, কোন কারণে যদি মানে চালান তো আপনার কাছে রাখতে হবে ফাইনালি। হুম, হুম, মানে হুম। তখন হয়তো চালানটা পরে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। 6.6 এর সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে আরকি সাথে, সাথেই। আপনার সেলস দেখাইতে গেলে সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। এখন সেলস তো যদি আমাকে দেখাইতে হবে। যেহেতু আমার কোম্পানি এখন সেলস দিলে তো আমার এন্ট্রি তো এখনই দিতে হবে, ঠিক না? হ্যাঁ, আপনার যদি মনে করেন কিছু আছে যখন আপনার সেলস টাই যখন এই বেসিস হয় মানে বিডিএস বেসিস হয়, তখন তো আপনার না দেখালে তো আপনার সেলসই থাকবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলেন। অনেক সময় অনেক কোম্পানি এক্সেমটেড, তারা 6.6 না, তারা ভ্যাট এক্সেমটেড, তারা আমাকে সার্ভিস নিছে, তারা ভ্যাটের টাকা আমাকে দেয় না, কিন্তু আমার সিস্টেম কিন্তু ভ্যাট জেনারেট করে ভ্যাটের টাকা জমা দিয়ে দিই আমরা। সেক্ষেত্রে এই যে তারা যে এক্সেমটেড, বিভিন্ন মিশন, এম্বাসি, তারপরে ইউএসএইড, তাদের যে সমন্বয়টা, এটা আমি কোথায় করব? এটা কিরকম হয় আপনি ডিটেইলস বলুন তো আমাকে। মনে করেন আপনি একটা ইউএসএইড কোম্পানি, আপনাকে এনবিআর ভ্যাট এক্সেমশন দিচ্ছে যে আপনি কোনো সার্ভিস নিতে গেলে আপনাকে ভ্যাট দেওয়া লাগবে না। এখন সে আমার এখানে একটা সার্ভিস নিচ্ছে, সার্ভিস নেওয়ার সময় সে বলছে যে সে ভ্যাটের টাকা দিবে না যেহেতু সে এক্সেমটেড।
কিন্তু আমার সফটওয়্যার তো আর তার জন্য আলাদা করে কনফিগার করা নাই। আমি যখন সিস্টেমে সেল জেনারেট করি অটোমেটিক্যালি ভ্যাটের ঘরে চলে যায়। আমরা মাস শেষে ওইটা কি করি, সরকারি কোষাগারে জমা করে দেই। কিন্তু সে আমাকে যে এক্সেমশনটা পায় সেটার জন্য একটা ডকুমেন্ট দেয়, সেইটা আমরা ডিক্রিজিং অ্যাডজাস্ট করি, কিন্তু সেটা কি ডিক্রিজিংই হবে কিনা এটাই জানার জন্য। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যেটা হয় রিয়ালে মানে 6.3 পাইলাম মানে যে পারচেজ করতে গেলাম। আপনি খেয়াল করেন 6.3 আমি যখন পারচেজ করছি, সে আমার কাছে বেচছে। তখন হচ্ছে সে আমাকে বলল যে ভ্যাট এর মানে এক্সাম্পটেড ভ্যাট। তো ভ্যাট যখন এক্সাম্পটেড হচ্ছে, আমি তার কাছ থেকে পারচেজ করছি, আমার কোনো ভ্যাট ক্রিয়েট হচ্ছে না। আমি যখন ইম্পোর্ট গুলো দিচ্ছি, ও এক্সাম্পশন হিসাবে এখানে চলে যাচ্ছে। আর ওর থেকে যদি আমি সার্ভিসটা নেই, আমি যদি ওর থেকে সার্ভিস নেই, তাহলে সিনারিটা কি হইলো? আমি তো আর এক্সাম্পটেড না। কিন্তু আপনার ক্ষেত্রে এরকম জিনিসটা তো হওয়ার কথা না। আপনি ওর কাছে বেচতেছেন, জি, জি, আমি সার্ভিস বিক্রি তাহলে করছি। অবশ্যই আপনাকে সেলস দিয়ে দিতে হবে। আপনি বেচতেছেন মানে ব্যাট লাইবিলিটি তো আপনারই হচ্ছে। না এতে ও সে কি এক্সাম্পশন? এক্সাম্পটেড ওটার তো কোনো লাভ নাই। না বস, ব্যাপারটা হচ্ছে কি যে সে আমার কাছ থেকে আমার যে সেবাটা এটা হচ্ছে 15% ভ্যাটের সেবা। হুম, এখন আমার কাছ থেকে যদি সেবাটা কিনতে হয় তাকে 15% ভ্যাট দিয়ে কিনতে হবে। হুম, কিন্তু আইনে তাকে বলা আছে যে তুমি যদি বাংলাদেশ থেকে কোনো সেবা কিনো তোমার ভ্যাট দেওয়া লাগবে না। হুম। না আমি তাহলে এটাই তো বলতেছি। এটা তো সেলসটা ব্যাটটা তো আপনাকে এখানে দিতে হচ্ছে। মানে কিন্তু আপনারই তো এখন আপনি তো সার্ভিস সেলস ভ্যাট তো দিচ্ছেন। আমি দিচ্ছি, কিন্তু সে তো আমার প্রোডাক্টের উপরে যে ভ্যাট সেটা তো দিবে না। সে বলছে যে আমি তো ভাই এক্সেমটেড, আমি তোমার ভ্যাট দিব না। তাহলে না এটা আমার কি কি আপনি করা আচ্ছা, ইন প্র্যাকটিস এ কি আপনি কারো বা কোনোভাবেই কি আপনি ব্যাট কালেকশন করতে পারেন? ব্যাট তো আপনার উপরেই আসতেছে। আপনি তো না ভ্যাট প্রাইসিং করে দিন তাকে। না, ভ্যাট তো আমি আমি কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে আমি সরকারকে জমা দিব। বেসিক্যালি ভ্যাট তো আর আমি দিই না। ভোক্তার কাছ থেকে দেওয়ার, ভোক্তা দিবে, সর্বকথা হচ্ছে এটা। আপনি আচ্ছা দেন না মানে ব্যাটের তো সেলস ব্যাট তো আপনার উপর। আপনি যে হ্যাঁ, প্রাইস এ বিক্রি করতেছেন এর মধ্যে সেলস ব্যাট আছে। হ্যাঁ, সেলস ভ্যাট আছে, কিন্তু আমি যখন তাকে মূল্য দিতে বলতেছি সে তো ভ্যাটের মূল্য সহ আমাকে দিচ্ছে না। বলতেছে ভাই আমি ভ্যাটের মূল্য দিব না, এই যে আমার এসআরও আছে, তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে করো। আমার ভ্যাট বাদে মূল্য হয়েছে গিয়ে 100 টাকা, ভ্যাট সহ 115 টাকা, 15 টাকা সে দিবে। এটা একটা ভালো কোশ্চেন। সেই ক্ষেত্রে সেটা আপনার প্র্যাকটিস এ কি করেন? আপনারা দিয়ে দেন। এটা আমরা কি করি, আমরা সরকারকে জমা দিয়ে আবার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট নিয়ে নিই। তাহলে নিয়ে নিতে পারেন। কারণ ওরা তো ডকুমেন্ট দিচ্ছে। কিন্তু এটা আলটিমেটলি এই তো প্র্যাকটিসটা সরকারের ঠিক আছে কোষাগারে কিনা জানার জন্য। আপনার তো একটা ব্যাকআপ আছে না? হ্যাঁ, হ্যাঁ এটা সেটা করতে পারেন। আছে, সেটা আছে। হুম। কারণ আপনি তো আলটিমেট স্পেশালি যখন আর আপনি ওই যে নিয়ে আপনি যে বললেন 6.6টা ওইখানে অ্যাডজাস্ট করতে হবে, আমি তো ওখানে 6.6 পাইনি, এই জন্য বলছি ব্যাপারটা। আমরা যেটা আপনি অন্যটা পাইছেন সেটা বুঝে অ্যাডজাস্ট করবেন। 6.6 টা যেহেতু আমাদের মানে রেগুলার বিজনেস প্র্যাকটিস। আপনার এটা তো এক্সেপশনাল কেস। এদের সংখ্যা খুবই কম। তো বাকিটা আপনাকে তো এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট কেন দিছে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা ডিক্রিজিং লাস্টে একটা অপশন রাখছে না? এনি হুম। আদার অ্যাডজাস্টমেন্ট। তো এটা তো আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি যখন এরকম ইস্যু আসতেছে মানে এই ৩ টা থেকে বরাবর হচ্ছে না, তখন তো আপনি এটাতে অ্যাডজাস্টমেন্ট নিবেন। আর যেমন আরেকটা জিনিস আমরা করি, যেমন মনে করেন 6 পয়েন্টস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখা যাচ্ছে আমার 500 ক্লায়েন্ট আমার কাছ থেকে ভ্যাট কাটছে। তা আমার তো প্রত্যেকের নাম ধরে ধরে দিতে গেলে আমার রিটার্ন জমা দেওয়া যাবে না। আমরা কি করি, টোটাল অ্যাকুমুলেশন ফিগারটা দিই আর অ্যাজ পার লিস্ট বা একটা সামারি করে একটা বলে দিই আর কি, সেক্ষেত্রে কোনো সমস্যা, কিন্তু এটা ডিটেল লিস্টটা অনেকে আমার কাছে করে। থাকে। এটা দেখা যায় ভেরিয়াস সাপ্লায়ার্স বা এরকম একটা হ্যাঁ, দেয়। ভেরিয়াস সাপ্লায়ার এভাবে লিখে দিই আমরা। হ্যাঁ, আপনার অ্যামাউন্টটা ঠিক থাকতেছে। আর আপনি অবশ্যই একটা ব্যাকআপ ভালো করেই রাখবেন। কারণ পরবর্তীতে আপনারই সমস্যা হবে এগুলো মানে সর্ট আউট করা। তো আপনি যে না সেটা ব্যাকআপ অ্যাটাচমেন্ট আমরা আছে রাখি, অবশ্যই ব্যাকআপ রাখি। অ্যাটাচমেন্টের ডিটেইলসটা অ্যাটাচ করে দিবেন। এবং আপনাদের কাছে অবশ্যই ব্যাকআপটা ভালো করে রাখবেন। এটা তো অফিসের পিছনে তো সব ম্যাক্সিমাম অফিস তো এই কাজটাই করে। আমরা যেটা করি আমরা অনেক যেহেতু এত বেশি না, তারপরে আমরা কি করি মানে সেপারেট করে রাখি। এটা দেখা যায় ওই যে 9.1 যেটা থাকে, এটা আমাদের একটা সুবিধা হয়। কারণ এখানে সবকিছু যদি আলাদা, আলাদা থাকে, তাহলে এই ডকুমেন্টটা ভবিষ্যতে আমার মানে খুব রেফারেন্স এর জন্য কাজে দেয়। যে আমি ইন্ডিভিজুয়ালি দেখাইতে পারতেছি। এই যে এখন ধরেন যদি ট্যাক্স ও ভ্যাট অফিস ধরে, আপনার কি করতে হবে? এই যে একটা পয়েন্টে এন্ট্রি দিছেন, বাকিগুলা তখন দেখাইতে হবে। তো আমরা তখন 9.1 এর মধ্যেই সবগুলো আছে। সাপ্লায়ার ডিটেইলস ধরে। তো যদি অনেক বেশি হয় তাহলে তো কিছু করার নাই। সেটা দিতেই হবে। কিন্তু ব্যাকআপ রাখতে হবে। এমনও হয় আমাদের 40-50 লাখ টাকার মতো প্রায় ক্রেডিট আসে। সেই ক্ষেত্রে আপনি এমনও হয়। এতগুলো কেমনে দিবেন? এটা সমস্যা নাই। এটা অনেকে প্র্যাকটিস করে। কারণ আমি অনেকগুলা রিটার্নের
একেকভাবে দেখছি। ভেরিয়াস সাপ্লায়ার্স, ভেরিয়াস পার্টি নামে ওনারা সবকিছু দিয়ে ওই 40 অ্যাটাচমেন্টটা দেখায় দেয়। 40-50 লাখ হইলে সমস্যা হয় না, কাজ মানে সাপ্লায়ার বেশি হইলে সমস্যা হয় আর কি। হ্যাঁ, কম হইলে তো এটা ২০ টা ৫০ টা যেটা ১০০-১৫০ হইলে আমরা দেই। তো এর থেকে অনেক বেশি হইলে ওই কাজটা যে যেতে হয়। ঝামেলা আছে। এগুলো আবার স্পেসিফিক সার্টিফিকেট বানায়া সার্টিফিকেট তো আবার আলাদা, আলাদা করতে হচ্ছে। আপনার কাজ তো শেষ হয়ে যাচ্ছে না। না, এতগুলো আমাদেরকে তো সাপ্লায়ারের জন্য সার্টিফিকেট আলাদা আলাদা সার্টিফিকেট তো বানাইতে করেন। হচ্ছে না? আমাদেরকে যখন কোনো ইয়ে দেয়, মানে কাস্টমার দেয়, তখন শুধু ওই ভ্যাটের চালানটা দেয় আর পিছনে নামের লিস্ট দিয়ে দেয়, কোনো তো আলাদা সার্টিফিকেট দেয় না। এ এটা দেওয়া উচিত। কারণ আইন অনুসারে তো আপনি সার্টিফিকেট পাবেন। না, এই কাজটা 6.6 করে। ছাড়া কি কোনো সমস্যা হবে যদি অ্যাডজাস্ট করি আপনি তো চালান ব্যাট দিয়ে? জমা দেওয়ার প্রমাণ আপনার কাছে আছে। কথা হচ্ছে সৌন্দর্যের জন্য আপনাকে তো সার্টিফিকেট যেমন আমরা অনেক সময় ওই ট্যাক্সের ক্ষেত্রেও তো এই কাজটা করি। যে আমাদের হচ্ছে 145 সেকশন অনুসারে আমার সার্টিফিকেট ইস্যু করতে হবে। তো আমরা কি করি? সার্টিফিকেট ইস্যু না করে আমরা এমনি চালানটা দিয়ে দেই। তো অনেকে এটা করে কারণ লার্জ যখন থাকে বা ম্যান পাওয়ার এর থাকে তখন দেখা যায় এটা অনেক সময় পারা যায় না। তখন ওনারা ওইভাবেই করে। বা আমরা আরো স্বচ্ছ থাকার জন্য প্রতিটা সাপ্লায়ার ওয়াইজ হচ্ছে আলাদা করে চালান কাটি ব্যাটের এবং ট্যাক্সে। মানে আমাদের হিসাব রাখা প্লাস সাপ্লায়ারদের কষ্ট কম হওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের কষ্ট বাড়ে। আবার দেখা যায় সার্টিফিকেট আমরা ইস্যু করি আলাদা, আলাদা করে। তো এটা একেকজনের ম্যান পাওয়ার কেমন বা কিরকম চাচ্ছে এটা তবে করা যাবে। করা যাবে না এরকম না। করতে হবে। আমাদের কোনো জরিমানা হয় সেক্ষেত্রে মনে করেন আমার কোনো ব্যাড লাইবিলিটি ছিল আগের, আমি এটা এখন কেসে হেরে গেছি, ওই টাকাটা আমাকে দেওয়া লাগতেছে, সেটা আমরা কোথায় দেখাবো? সেটা হচ্ছে আমরা অলরেডি বলছিলাম আমাদের হচ্ছে মূলত কোথায় গেল? উম এই যে এখানে ৪৩ এ দিতে পারি। ৪৩ না সরি। এই যে আদার, ফাইন অর পেনাল্টি অর ইন্টারেস্ট এগুলোতে দেওয়ার সময় অবশ্যই আপনাদের মানে যেকোনো জায়গায় দেওয়া যায়। যে আমরা যদি অনেকে দেখা যায় এখানে দেয় অথবা অনেক দেখা যায় যেহেতু ফাইনের ব্যাপার তখন কি করে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ও দিয়ে দেয়। এই যে এখানে। এনি আদার অ্যাডজাস্টমেন্ট এ গিয়ে কারণ ওখানে একটা নোট রাখা যায়। এই যে একটা নোটের অপশন আছে। তো সেক্ষেত্রে দেখা যায় এই নোটের ডাটাটা যদি ফিল আপ করে তাহলে দেখা যায় ট্র্যাকিংটা সহজ হয়। আর আপনি মনে করেন ৫ টা ১০ টা কিস্তিতে দিচ্ছেন। তো এখানে যখন আপনি টোটাল মানে কেস নাম্বার এত, এই কেসের আন্ডারে এত টাকা ডিউ এর মধ্যে আমরা 1st ইনস্টলমেন্ট এত টাকা দিলাম, 2nd ইনস্টলমেন্ট এত টাকা দিলাম। তাহলে দেখা যায় এখানে একটা সুন্দর একটা নোটের মধ্যে মানে একটা আমার এখানে একটা রেকর্ড চলে আসে। কারণ 9.1 টা তো মূলত একটা বেটের একটা চিত্রই বলা যায়। মানে সবচেয়ে শর্ট ভাবে সবকিছু এখানে আছে। তো এখানে দিতে পারেন। আরেকটা জিনিস ভাইয়া, যদি ভ্যাট জরিমানা হয়েছে, জরিমানা হওয়ার পর এখন জরিমানা পেমেন্ট করছি, এখন সুদের টাকা চাচ্ছে, সুদের টাকাটাও যদি দিতে চাই সেক্ষেত্রে এটা কোন কোডে জমা হয়? দেখেন আপনি ব্যাটের কিন্তু কোড কিন্তু একটাই। ট্যাক্সের মতো এটা আলাদা, আলাদা না। এই দেখেন ৫৮ নম্বর নোট কিন্তু বলছে ব্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ড। ঠিক আছে? আর এগুলো কিন্তু কোনটাই কিন্তু ব্যাটের না। তার মানে ঘুরে, ঘুরে যা জমা হয় সবকিছু একটা কোডে হয়। আপনি যখন চালান করতে যাবেন আ চালান সেখানে গিয়ে দেখবেন শুধু একটা কোডই আছে। যদি আপনি আমাকে একটু দেখাই যদি চালানের একটা কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে তো সেকশন ওয়াইজ দেয়। কিন্তু এখানে নাই। তার মানে এক জায়গায় সবগুলো জিনিস চলে যাচ্ছে। এই যে ধরেন আমরা এখানে গেলাম মূসক। আপনি নির্বাচন করলে কি এলো? দেশের পণ্য সেবা, উপর মূসক। এইগুলা কিন্তু কোনটাই প্রযোজ্য হচ্ছে না। সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্স তার মানে কিন্তু কোড কিন্তু একটাই পড়ে যাচ্ছে। ক্লিয়ার? মানে সুদের টাকাও আমার এখানে জমা দিতে হবে? হ্যাঁ, সবগুলো একটা আপনি নোট করবেন। নোটে দিবেন আরকি ডিটেইলস। আর নোটের অপশনটা তো এই কারণেই রাখা হইছে। কারণ আপনি এখানে চালান করতে গেলে তো আর তো কোনো অপশন আপনার কাছে হাতে নাই। তো আপনি না, কি করবেন? কারণ এখানে যদি বলতো যে ট্যাক্সের মতো এত আন্ডার এটাতে সুদ, এটা পেনাল্টি, এটা ওইটা, এটা ওইটা তখন আমরা দিতে পারতাম। এখন আমাদের হচ্ছে নোটটাই হচ্ছে আসল। ক্লিয়ার? জি আচ্ছা ঠিক আছে, রাসেল ভাই, থ্যাংক আমি তো এত ভালো বুঝি না ভ্যাটে, তো একটা কোশ্চেন জিজ্ঞেস করি। সেটা হলো গিয়ে আমি একটা প্রোডাক্ট কিনা সেল দিছি, কিন্তু প্রোডাক্ট যখন কিনছি তখন আমি ভ্যাট দিয়ে কিনি। সেলসে আমি মনে করেন আমারই মনে করেন আমি একটা ই কমার্সের বা রিডিউস রেটে ভ্যাট করি, মনে করেন 7.5% ই কমার্সের যদি হয় বা 10% যাই হোক। তো আমি সেলস এর ওই ভ্যাটটা যদি সাপ্লাই কাস্টমারের কাছ থেকে নেই, শুধু সেলস এর ওইটা করলেই হবে না ইসের ভ্যাট অ্যাডজাস্ট করতে হবে পারচেজের?
আপনি তো পারচেজ এর ক্রেডিটই পাবেন না। পারচেজ এর অ্যামাউন্টটা শুধু লিখবেন। আর সেলস এর উপর তো ব্যাট আপনার 10% আসলে দিতে হবে। আচ্ছা, পারচেজও কি করতে হবে, মানে ফিল আপ করতে হবে তখন? পারচেজ ফিল আপ তো অবশ্যই করতে হবে। তাহলে আপনি সেলস কেমনে করছেন? কোথায় থেকে এনে করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে পারচেজ ফিল আপ করে। পারচেজ বিল আপ করলে আপনার সেলস ইম্পোর্ট দিলেই দেখা যাবে আপনার, কারণ পারচেজ তখন আপনার হচ্ছে 21 নাম্বার নোটে চলে যাবে। জি জি। 21 নাম্বারের নোটে চলে গেল, তখন সেলস এর ক্ষেত্রে 10% ব্যাট ক্রিয়েট হইলো, সেটা আপনাকে জমা দিতে হবে। এখানে শুধু পারচেজের এটা দিব। হ্যাঁ, এখানে যে বলছি এটাতে কোনো পারচেজের কোনো ক্রেডিট আসবে না। সেটা জাস্ট হচ্ছে আপনার পারচেজটা রেকর্ড হবে। কোনো ব্যাটে যাবে না। যেমন ধরেন আমরা এটার যদি ইম্পোর্ট দেই, আমরা একটা ফর্ম এড করি। তো আমরা এখানে গুডস অর সার্ভিস ডেসক্রিপশন এবিসি দিলাম। তারপর ধরুন আমরা একটা এইচএস কোড নিলাম। এগুলো দেখেন যত পার্সেন্টই নেই আমরা কটন বা যাই হোক, আমরা একটা দেখানোর জন্য নিলাম। আমি এটাকে সিলেকশন দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট আমি ভ্যালু দিলাম। এসডি আমার কাছে নাই। আমি ব্যাট দিলাম কত? দেখেন এখানে কিন্তু আমাকে ব্যাট দেখাচ্ছে কত? 15% এর ব্যাট হিসাবে আমাকে ব্যাট যত আসতেছে, কারণ এইচএস কোডে যত টাকা ব্যাট ছিল এটা দেখাচ্ছে। আমরা যখন ইম্পোর্ট দিয়ে মেইন ফর্মে গেলাম, এই যে দেখেন এখানে কিন্তু ভ্যাট এর অ্যামাউন্টটা মেইন ফর্মে যদি আমরা যাই, কোথায় গেল? এই যে এখানে কিন্তু ব্যাট নাই। সাবফর্মে রেকর্ড আছে, কিন্তু এখানে কোনো ব্যাট নাই। মানে এখান থেকে ব্যাট যদি হইতো, তাহলে এই ব্যাটটা হচ্ছে ক্রেডিট নেওয়া যাইত। 21 নম্বরে যেহেতু ক্রেডিট নাই, তার মানে এই ব্যাটের কোনো ব্যাট দেখাবে না। আচ্ছা, এখানে দিলেই হবে। তারপর জয়নুল ভাই মনে হয় প্রশ্ন করতে চাচ্ছিলেন। জয়নুল ভাই প্রশ্ন করেন। ভাইয়া, ধরেন আমি কোনো একটা পারচেস করলাম, আমাকে 6.30 সাপ্লায়ার, ঠিক আছে? এখন এটা কিভাবে দেখাবো 6.3টা? ঠিক আছে, আপনি মিউট হয়ে যান। এই 6.6 দেখানোর আগে আমাকে হচ্ছে সেলসটা আমাকে কনফার্ম করতে হবে। যেমন ধরেন আমরা এখানে ভাই 6.6 না, 6.3 কথা বলছিলাম। হ্যাঁ 6.3, এর আগে হচ্ছে আমার সেলসটা কত পার্সেন্ট আমি প্র্যাকটিস করি এটা হচ্ছে আমার দেখতে হবে। ধরেন আমি এখানে বললাম যে আমি 15% এ বিক্রি করি স্ট্যান্ডার্ড রেটেড গুডস। তো এখানে আমার এই নোটে হচ্ছে আমাকে ডাটাগুলো দিতে হচ্ছে। তো এই নোটে যখন 4 নাম্বার নোটের সঙ্গে আমি ডাটা দিব, তখন হচ্ছে আমাকে পারচেজের উপরে আমি ক্রেডিট নিতে পারবো। তখন আমি 6.3 যেটা পাইছি, এটা আমার কোথায় দিতে হবে? নোট নাম্বার আমার এখানে কিন্তু ছিল। নোট নাম্বার 1 থেকে 20 এ যাবে। তো আমরা দেখা যায় এটার আমরা নোটটা দিব এই স্ট্যান্ডার্ড রেটেড গুডস এর ক্ষেত্রে 14 নাম্বার নোট যদি লোকাল হয়। তো এখানে গিয়ে আমি ডাটাগুলো হচ্ছে ইম্পোর্ট দিব। একটা, একটা করে একটা ফর্ম নিব। নিয়ে আমাকে এখানে, যেমন এখানে এবিসি লিখলাম। এইচএস কোড কোনটা এটার? যদি যেকোনো একটা এইচএস কোডের আমি একটা নিলাম। ধরলাম এটাই নিলাম। সিলেকশন করে বেলো দিব। বেলো আমি ধরলাম 10,000 যাই হোক দিলাম। আমার এখানে এই যে ব্যাটের পরিমাণটা চলে আসছে। তো আমি এখানে যখন গেলাম তখন দেখা যায় এই যে সাবফর্মে কিন্তু আমাকে মানে মেইন ফর্মে আমাকে 15,500 টাকা হচ্ছে ব্যাট রিবেট নেওয়ার সুযোগ আসতেছে। তার মানে আপনাকে কনফার্ম হইতে হবে সেলস কত। সেলস যদি স্ট্যান্ডার্ড রেটে হয়, তখন আপনি ইনপুট গুলা দিবেন হচ্ছে এটাতে 14 নাম্বার নোটে দিতে পারেন। আর যদি সেলস আপনার স্ট্যান্ডার্ড রেটের না হয়, মানে এখানে ১ নাম্বার ২ নাম্বার এগুলোতে যখন না আসতেছে, তখন হচ্ছে আপনি ইনপুট গুলো দিবেন হচ্ছে এখানে এসে। ২১ নাম্বার অথবা ২২ নাম্বার এসে দিবেন। তো আমরা অলরেডি দেখেছি ২১ নাম্বার দিবেন, তখন হচ্ছে কোনো ক্রেডিট আসবে না। যেমন এখানে ৳১,০০,০০০ পারচেজ দেখেছি, এখানে কোনো ব্যাট কাউন্ট হয় না। তাই আপনি ২ টা জায়গায় বুঝছি ভাই, আমার পারচেস আছে বাট সেলস নাই। আপনি তো ভালো বোঝার কথা, এটা ডেভেলপমেন্টের আলোকে বলতেছি। ডেভেলপমেন্টে তো বিভিন্ন র ম্যাটেরিয়াল পারচেস করে, যেমন রড কিনে, সিমেন্ট কিনে, এগুলো তো বিল্ডিং এ উঠে। বিল্ডিং তো উঠতে ধরেন আমি কিনলাম আজকে, বিল্ডিংটা বিক্রি হচ্ছে আরো 2 বছর অথবা 1 বছর পর, অথবা 2 বছর 2.5 বছর পর। এখন আমার শুধু ইয়াটাই আছে, পারচেসটা আছে। পারচেসটা তো আর তো রিবেট নেওয়ার সুযোগ নাই। এখন কোথায় দেখাবো এই জিনিসটা? এটা কি আপনি বললেন যে একটা কথা, সেটা কি আপনার মনে করেন ৫০০ বছর পরে গিয়ে আপনি সেলস দেখাবেন। তার মানে কি আপনার কি সেলস কি হবে না ওইটা জানেন না? ডেভেলপমেন্ট কোম্পানি যারা আছে তাদের হচ্ছে সেলস এর ব্যাটের মানে সেলস এর গড় হবে এইটা ৭ নাম্বার। কারণ তাদের হচ্ছে গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট। তাদের স্ট্যান্ডার্ড রেট না। কারণ ফ্ল্যাট যারা বিক্রি করে তাদের যদি হয় মানে ১৬০০ স্কয়ার ফিটের নিচে যদি হয়,
তখন হচ্ছে ব্যাটের হার হচ্ছে 2.5%। আর যদি সেটা 1600 স্কোয়ার ফিটের বেশি হয় তখন হচ্ছে আপনার 4.5%। তো এই ক্ষেত্রে তো আপনার পার্সেন্টের গড় এটাই। তখন আমি আপনাকে বলছিলাম এই আমাকে আগে ১ম এ সেলস কত পারসেন্ট এটা কনফার্ম করেই আমাকে পারচেজটা ইম্পোর্ট দিতে হবে। তো আমি জানলাম আমার সেলস যখনই হয় তখন আমার সেলস হবে এইটাতে ৭ নাম্বারে। তাহলে আমি কোনো ক্রেডিট পাবো না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে হচ্ছে ১০ থেকে মানে ১০ থেকে ২০ নাম্বার নোটে আমি এন্ট্রি দিতে পারবো না। 6.3 তখন আমার সকল পারচেজ যাবে হচ্ছে ২১ নাম্বার নোটে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা রাসেল ভাই, ধরেন আমি কারো কাছ থেকে পারচেজ করলাম, সে আমাকে 6.3 দিল, কিন্তু ব্যাটের রেটটা 7.5% বা 10%, তখন কি দাঁড়াবে ভাই? যাই দেখ 6.3 যত টাকা পাবেন সেটা হচ্ছে আপনি ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্ট করবেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড রেটে যাবে, রাইট? হ্যাঁ, আপনার হচ্ছে ডিক্রিজ ইন অ্যাডজাস্টমেন্টটা তো অলরেডি ট্যাক্স অন্যরা কেউ পে করছে। সেটা যদি আপনার স্ট্যান্ডার্ড রেট যখন প্র্যাকটিস করেন বা যাই করেন না কেন, আপনার ব্যাট যেটুকু কাটছে এইটুকুর অ্যাডজাস্টমেন্ট তো আপনি নিবেনই। যত পার্সেন্ট কাটো, যতটুকুই কাটো। আচ্ছা, এখন ধরেন হেড অফিসের যে ব্যাট গুলো দেওয়া হয়, ধরেন বোর্ড মিটিং বিভিন্ন, সবই তো আলটিমেট এখানে আসবে, তাই না ভাই? সব আসবে। এখানে আসবে না এরকম কোনো ব্যাটের ব্যাপার নাই। আচ্ছা, বিডিএলস রিলেটেড এভরিথিং আসবে, ইনপুট আউটপুট সব। বিডিএস মানে আমার তো গড়ে দিয়ে দিছে ২৪ নাম্বার নোটে আমি ইচ্ছা মতো বিডিএস দিব। যতই আসে। হ্যাঁ, তারপর? হ্যাঁ, হ্যালো রাসেল ভাই। আচ্ছা যে ভাই যে একটা কথা বললো ওই যে ওনারা কার থেকে জানি ইয়া করে সেলস করে বাট ইয়া পাচ্ছেন না। এ, ওনারা কি বলছে যে ব্যাট এক্সামটেড। এখন সার্টিফিকেট যেগুলো দিচ্ছে মনে করেন সার্টিফিকেট আমি রাখলাম, বাট ওই প্রতিষ্ঠানটাই কি হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। এ, এখন ওই অবস্থায় কি হবে ওই জিনিসটা? কিছু মানে প্রতিষ্ঠান নিঃস্ব বা হইছে কিনা আছে দেখার ব্যাপার না। আমি তার সাথে যে লেনদেন করছি লেনদেনের প্রপার ডকুমেন্টেশন আমি নিয়ে নিলাম। এটা আমার কাজ শেষ। ও আছে না গেছে, মরে গেছে এটা আমার দেখার ব্যাপার নাই। ক্লিয়ার? এটা তো পিএসআর কোনো এফেক্ট ফেলবে না না? আমি ট্রানজাকশন লিগ্যাল ওয়েতে করছি, আমার কেন এফেক্ট করবে? ওর ডকুমেন্টেশন আছে না, এসআরও আছে বা যা যা আছে সব তো থাকবে। যারা ম্যানুফ্যাকচারার স্ট্যান্ডার্ড রেটে হচ্ছে সেলস করে তাদের আমরা একটা সেলস নিয়ে যদি চিন্তা করি, আমরা নোট নাম্বার 4 যাব। তো ওইখানে আমাদের ডাটা ইনপুট দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাবফর্মে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে হচ্ছে আমাদের ফর্ম গুলো নিতে হবে। তো আমরা এখানে যদি একটা প্রোডাক্টের কমার্শিয়াল ডেসক্রিপশন দেই, যেমন এইচএস, যদি আমরা এখানে ধরলাম আমরা হচ্ছে এখানে কোন ধরনের প্রোডাক্ট দিতে পারি, একটা প্রোডাক্ট যেগুলো ধরলাম এবিসি, একটা প্রোডাক্টের নাম ধরলাম। তো আমার প্রোডাক্টের এইচএস কোড কি হবে এটা অবশ্যই আমাকে জেনে নিতে হবে বা আমরা সেটা হচ্ছে জানবো। তো সেক্ষেত্রে আমার এইচএস কোড অনুসারে আমরা ধরলাম সিনথেটিক লুব্রিক্যান্ট অয়েলটি ধরলাম। তো এখানে হচ্ছে আমরা যখন সিলেকশনে গেলাম তখন আমাদের হচ্ছে গুডস অর সার্ভিসের নেম এখান থেকে অটো চলে আসবে। এখন হচ্ছে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এই রকমের ইন্টারফেসটা আসে তখনই আপনার ডাটা ইনপুট দিতে পারবেন। আর যদি না হয়, যেমন এখানে আমার কোনো ডাটা ইনপুট দিতে পারবো না। এখানে যে ডাটাগুলো ইনপুট দিব সেটাই কিন্তু আমাদের ওই অংশে চলে যাবে। তো চলে যাওয়ার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি আমার ভ্যাট কত, এসডি কত। আমরা যখন ১০ লাখ টাকার একটা ইনপুট দিলাম তখন ১,৫০,০০০ টাকা হচ্ছে ভ্যাট চলে আসতেছে। আমরা এটার পর সাবফর্ম মেইন ফর্মে চলে গেলাম। আমি দেখলাম আমার সাপ্লাই হচ্ছে ১০ লাখ টাকা। আমার ভ্যাট আসতেছে হচ্ছে ১,৫০,০০০ টাকা। তো আমরা যদি আর কোনো সিনারি এক্ষেত্রে না থাকে তখন হচ্ছে আমাদের সিনারিটা কি হবে, আমরা চলে যাই। দেখলাম আমাকে নিচে আসলে আমাকে ৩৪ এবং ৩৫ নাম্বার নোটে আমার কি বলছে, ১,৫০,০০০ টাকা আমার ট্যাক্স পেয়েবল আছে, মানে ভ্যাট পেয়েবল। তো এই ব্যাগটা যদি আমরা পেয়েবল করতে চাই, মানে এটা অ্যাডজাস্ট করতে চাই, অবশ্যই আমাকে কি হবে ৫৮ নাম্বার নোটে আমাকে ব্যাগটা পে করতে হবে। ধরলাম আমি হচ্ছে এখানে পে করার আগে আমি ধরলাম পারচেজ আছে। যেহেতু আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রেডের গুডস। তো সেক্ষেত্রে আমার পারচেজ যেহেতু আমি সেলস দিলাম। তো পারচেজে অবশ্যই আমাকে দিতে হবে সিলেকশন ১৪ অথবা ১৫ নাম্বার নোট। আমি ১৪ নাম্বার লোকাল পারচেজই দিলাম। তো এখানে ক্লিক করার পর আমি এড একটা ফর্ম নিব। সিমিলার আমার কমার্শিয়াল ডেসক্রিপশন, তারপর যে প্রোডাক্টটা পারচেজ করছি সেটার এইচএস কোড আমাকে নিতে হবে। আমি ধরলাম এটা সিম্পলি
সিনথেটিক লুব্রিক্যান্ট অয়েলই পারচেজ করছি। তো এখানে আমাকে ভ্যালু দিতে হচ্ছে, ধরেন আমি সিমিলার এখানে ভ্যালু দিলাম, যেহেতু ১০ লাখ ছিল আমি ৯ লাখ টাকা এখানে দিলাম। যে ৯ লাখ টাকা দিয়ে পারচেজ করছি। কারণ আমাকে তো অবশ্যই আ এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে। ৯ লাখ টাকা যদি আমরা দেই, তো সেক্ষেত্রে আমরা দেখি ব্যাটের পরিমাণ আসতেছে কত? ১,২৫,০০০ টাকা আসছে। তো এখানে কিন্তু আমার নোটের একটা অপশন আছে যে আমি চাইলে নোটটা ইনফরমেশন গুলো এখানে এড করতে পারি। ওখানে চালান নাম্বার কত ছিল বা এরকম কোনো কিছু। যেমন 6.3 নাম্বারটা যদি আমি এখানে দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারবো। তো আমরা এটা ইনপুট দেওয়ার পর চলে আসলাম। চলে আসার পর দেখলাম আমার ব্যাট লায়াবিলিটি অলরেডি ১,২৫,০০০ টাকা আমি দিয়ে দিছি। তো আমাকে দেখা যাচ্ছে পেয়েবল অ্যামাউন্টটা কত আসতেছে? ১৫,০০০ টাকা আমাকে পে করতে হবে। তো ১৫,০০০ টাকা যেহেতু আমাকে পে করার কথা, আমি এটা পে করার জন্য আমাকে কি করতে হবে? ১৮ নাম্বার নোটে যেতে হবে। তো ওখানে গিয়ে আমি একটা কলাম এড করি। সেখানে আমি চালান নাম্বার দিলাম। এরকম একটা চালান নাম্বার যাই দেই। আ ব্যাংক ধরলাম অগ্রণী ব্যাংক, ব্রাঞ্চ ধরলাম এটা। তারপর তারিখ ধরলাম আগেরটা। তো এখানে চালান কোড কিন্তু আমাকে একটাই দেখাচ্ছে, যেহেতু আমি এই চালানি কোডে টাকা দিচ্ছি। তো আমি ধরলাম এখানে ১৫,০০০ টাকা হচ্ছে আমার ব্যাড এর পরিমাণ যেটা আসছে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মেইন ফর্মে চলে গেলাম। এখন আমরা যদি দেখি যে আমার ব্যাড পেয়েবল অ্যামাউন্টটা কি দাঁড়াইলো? আমাকে হচ্ছে আমরা এই ফর্মে যখন ডাটা ইনপুট দিলাম আমাকে শুধু বলতেছে ভ্যাট এর পরিমাণটা হচ্ছে, আর আমাকে হচ্ছে এখানে ব্যাট এক্সট্রা মানে ব্যাটটা পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাকে হচ্ছে আর ব্যাটের পরিমাণটা দিতে হবে না। তো এরকম করে আমি হচ্ছে রিটার্নটা সাবমিট করে ফেলতে পারি। এখন ধরেন এটা হচ্ছে আমাদের যারা ম্যানুফ্যাকচারিং বা 15% ব্যাড প্র্যাকটিস করে তাদের জন্য হচ্ছে এটা একটা কমন সিনারিও। এটার পর আমরা যদি এখন ধরেন আমরা একটা সাপ্লায়ার অথবা কোনো একটা ট্রেডার এর ক্ষেত্রে গেলাম, তারা যদি 10% ব্যাড প্র্যাকটিস করে, তো তখন আমাদের সিনারিওটা কি হবে? তখন আমাদের আমরা ধরলাম গুডস অর সার্ভিস বেসড অন স্পেসিফিক এটা যাব না। গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড ট্রেড। তো এখানে গিয়ে আমরা একটা ডাটা সিমিলার ওয়েতে যদি আমরা একটা এড করি ইনপুট দেই, আমরা জানি সবগুলো হচ্ছে ডাটা ইনপুট দেওয়ার সিস্টেম একই রকম। তো এখানে আমরা অ ভাই এইখানে কি সব প্রোডাক্টই পাওয়া যাবে? এমন কোন প্রোডাক্ট যে আছে না এইচএস কোড এরকম তো নাই ভাই। সবই তো পাওয়া যাবে না? হ্যাঁ, মোটামুটি পাওয়া যাবে। না পাওয়া অনেক প্রোডাক্ট এখানে দেওয়া আছে। তারপর একদম না পাইলে হচ্ছে আমাদের কাছাকাছিটা নিতে হবে। অনেক সময় দেখা যায় হুবহু মিলে না। কিন্তু আমাদের, কারণ আমরা যখন এইচএস কোড নিয়ে কথা বলছিলাম, তখন দেখা যায় আমরা কি বলছি যে মূল হেডিংটা হচ্ছে ১ম ৪ যে সংখ্যাটা আছে যেমন ৫৫, ১৩ হচ্ছে হেডিং। তো এর আওতায়ভুক্ত ১২ এই পর্যন্ত হয়তো গেল, পরে ২ টা মিলতেছে না। তাও কিন্তু কাছাকাছি। তবে আমরা যখন ইম্পোর্ট দিব, তখন আমাদের ব্যাটারিটা এট লিস্ট মিলাইতে হবে। তা না হলে একটু সমস্যা। কারণ আপনি ধরেন এখানে কাছাকাছি একটা জিনিস আসলো, আমি হুবহু পেলাম না। কিন্তু আমার ব্যাটারিটাও ওর সাথে মিলতে হবে। যেমন ১৫% ছিল কিন্তু এখানে আমি একটা পেলাম ধরেন আ এইটা হেডিং এর এটা হচ্ছে ৫% আর এটা হচ্ছে ১৫%। কিন্তু আমার দরকার হচ্ছে ১৫%। তখন আমার কি করতে হবে? ১৫% এ আমাকে নিতে হবে কাছাকাছি। ক্লিয়ার? রাইট, রাইট ভাই ক্লিয়ার। তো আমরা এখান থেকে ধরলাম ট্যামারিন্ড জুইসি ধরলাম, এটা দেখেন ৫% আছে। তো এটা ভ্যালু দিলাম ৳১০,০০০ দিলাম, দেওয়ার জন্য দেওয়া। তো এটা দেওয়ার পর ৳৫০০ আমার ব্যাট আসছে। তো আমার এখানে ব্যাটটা যেহেতু আমার রিবেটের অপশন নাই, যদি গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেটের, সরি, এটা তো আমরা রিবেট পাবো না। কিন্তু এখানে আউটপুট ব্যাটটা কিন্তু অবশ্যই ক্রিয়েট হবে। কারণ আউটপুট ব্যাটটা যদি ক্রিয়েট না হয়, তাহলে তো আমার ব্যাট পে করার কোনো অপশন আসতেছে না। আমাকে আউটপুট হবে আমরা যখন এটার এগেইনস্ট এ ৭ নাম্বার নোটে যেহেতু ডাটা দিছি এর এগেইনস্ট আমরা যেহেতু সেলস করব, সেলসটা আমরা নেই। এই যে এখানে আসলাম গুডস অর সার্ভিস গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট। তো আমরা এখানে পারচেজ করতে যাব। পারচেজ করতে গিয়ে দেখি কি অবস্থা। তো সেইম জিনিসটা যদি আমরা এবিসি নিলাম, আমাদের যে প্রোডাক্টটা ছিল ট্যামারাইন্ড জুস ৫% আমরা এটা নিলাম। নেওয়ার পর এখানে সিমিলার আমরা ৳১০,০০০ দিলাম। এখানে দেখেন ব্যাট এর পরিমাণ চলে আসতেছে ৫০০। কিন্তু আমরা মেইন ফর্ম এ গিয়ে দেখব আমাকে কোন ব্যাট দেখাচ্ছে না। আমাদের এই ব্যাটটা কিন্তু এখন দেখাচ্ছে। আমি এটাই ১ম এ ভাবতেছিলাম। কেন দেখাচ্ছে? কারণ আমরা অলরেডি হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের গোটে পোস্টিংটা দিচ্ছি। আমরা এটাকে রিমুভ করে আসি। এটা যদি আমরা মানে কোনটা যদি আমরা ডিলিট করতে চাই, তো এরকম করে সিলেকশন করে আমরা ডিলিট করে ফেলতে পারবো। তখন দেখা যায় আমার যে আউটপুটের যে ব্যাপারটা আমার স্ট্যান্ডার্ড রেট থেকে কিন্তু আমাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। বের হয়ে যদি না আসি, তাহলে দেখা যায় ও কাউন্ট করতেছে আমি স্ট্যান্ডার্ড রেটেই আছি।
তো এখন আমার 500 এখনো কিন্তু ও কাউন্টটা করে কিন্তু আমাকে এখানে 500 টাকা কিন্তু দেখাচ্ছে। আমরা এখানে আবার ওইটা রিমুভ করে দিলাম। মেইন ফর্মে চলে আসলাম। এখানে হচ্ছে আমাদের মানে যেটাতে আমরা ইনপুট গুলো দেই, সেখানেই হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে আউটপুট দিতে হবে। তো এরকম স্পেশালি হচ্ছে ট্রেডার যারা থাকে, তাদের হচ্ছে অনেকটাই সিমিলার প্রোডাক্ট থাকে। তো সিমিলার প্রোডাক্ট যখন তাদের থাকে, তো সেক্ষেত্রে তাদের আ মানে হিসাব-নিকাশটা মোটামুটি সহজ হয়। যেমন অনেক কোম্পানি সবগুলা নোট না মাত্র ৩ টা, ৪ টা, ৫ টা নোট ব্যবহার করে। যেমন মোস্ট কমন যেটা উনারা ধরেন এইটা হইলো এখানে একটা ইনপুট গেল। তারপর হচ্ছে আমরা যদি যাই, পরবর্তীতে এখানে একটা সে যদি পারচেজ করে, মানে এখানে ২১ নাম্বার নোটে দিলাম। তো আমরা এখানে একটা পারচেজ দিলাম, এবিসি করলো, কি করলো তাহলে আ কটন-টটন যাই মন চায় একটা দিয়ে দিলাম আমার দেওয়ার জন্য দেওয়া। তো এটা দেওয়ার পর ২১ নাম্বার নোট থেকে যখন আমি এখানে গেলাম আমার কোনো ব্যাট শো করতেছে না। তারপর কি থাকতে পারে? আমার কয়েকটা ২৪ নাম্বার নোটের ব্যবহার থাকতে পারে, একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইতে পারে অথবা কোনো ক্ষেত্রে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এর পরিমাণটা হইতে পারে। তো এরকম করে হচ্ছে আমাদের যাদেরই হোক নোটের ব্যবহার সর্বোচ্চই দেখা যায় মানে মোস্ট কমন হচ্ছে ৪ টা নোটের ব্যবহারই বেশি হয়। ৪ টা বা ৫ টা। কোন ধরনের? একটা পারচেজ, একটা সেলস এর আর ইনক্রিজিং, ডিক্রিজিং এর একটা। সবগুলা ফর্ম কারো লাগে না সেই অনুসারে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি সবগুলার নিয়ম একই ফর্ম গুলো ফিল আপ করার। তো এটা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমাকে অ্যাটাচমেন্ট এ যেতে হবে। অ্যাটাচমেন্ট এ আমরা কি অ্যাটাচ করব? তবে খেয়াল রাখতে হবে অ্যাটাচমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই আপনার যে ফাইলটি আপলোড করবেন সেটা হচ্ছে ৪ এমবির নিচে হইতে হবে। ৪ এমবির নিচে হইলে আপনি অ্যাটাচ করতে পারবেন। তো মনে করেন আমাদের এরকম হয় ৫০০-৬০০ পেজও অ্যাটাচ করি আমরা অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি যেমন অনেকগুলা পিডিএফ কে আ শর্ট করা মানে এমবি কমানোর মতো অনলাইনে অনেক ওয়েবসাইট আছে। ওখান থেকে আমরা কি করি? রেজোলিউশনটা কমাইয়া ৪ এমবির নিচে চলে আসে। তো সেখান থেকে হচ্ছে আমরা কনভার্ট করে এখানে নিয়ে আসি। দেখেন নাম্বার 1 আমাকে এটা ট্রেজারি চালানের কপি নট অ্যাপ্লিকেবল ইফ ট্যাক্সপেয়ার পেইড বাই ই-পেমেন্ট। যেহেতু আমরা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে হচ্ছে আমরা পেমেন্ট গুলা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাকে এটা কম্পালসরি ট্রেজারি চালানের কপিটা অ্যাটাচ করতে হবে। তো এখানে ধরেন আমি যদি এখানে একটা প্লাসে ক্লিক করি তখন হচ্ছে আমার অ্যাটাচমেন্ট এর অপশনটা চলে আসবে। আবার যদি আমি এখানে ডিলিট করতে চাই সেটা এখান থেকে করতে পারবো। তো ধরেন আপনি আ ২০ টা বা ৫০ টা চালান করছেন। তো আপনি কি করবেন? সবগুলাকে পিডিএফ কনভার্ট অথবা অ্যাটাচমেন্ট করার অনেক ওয়েবসাইট আছে। ওখান থেকে আপনি চেষ্টা করবেন সবগুলা চালানকে একটা চালান বানানো, মানে একটা ফাইল বানানো। সবগুলাকে অ্যাটাচ করে একটা ফাইল বানায় আপলোড করে দিবেন। তাহলে আপনার ট্র্যাকিং টাও সহজ হবে, ফাইলের সংখ্যাও কম হবে। তো তখন এটা অ্যাটাচ করে দিবেন। তারপর হচ্ছে 6.1 6.2 এগুলো কম্পালসরি না। এটা আবার কম্পালসরি। মূসক যখন আমরা 6.6 যেটা নিব ম্যান্ডেটরি ট্যাক্সপেয়ার ইম্পোর্ট ব্যাট ডাটা ইন নোট 24 অর 20 অর 29 বিডিএস। তো নোট দেখা যায় এখানে যদি আমরা কোনো 24 নাম্বার যেটা আমরা আ দেখছি অলরেডি বিডিএস এর নোট, ওখানে যদি আমরা কোনো কিছু ইম্পোর্ট দেই, মানে আমরা যদি ইম্পোর্ট দেই তার মানে হচ্ছে আমার কাছে 6.3 6.6 আমার কাছে আছে। ওই চালানটাও আমাকে এখানে একটা কপি অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? এই কারণে আমরা বলি ওইটা ইম্পোর্ট দিতে গেলে আমাকে অবশ্যই হচ্ছে আমার বিডিএস এর যে সার্টিফিকেট 6.6 আমার কাছে দখলে থাকতে হবে। তখনই তো আমরা এখানে আপলোডটা দিতে পারব। অন্যান্য কোনো ডকুমেন্ট যদি আমার প্রমাণস্বরূপ রাখতে হয় যেমন আমাদের এখানে ফাইন কাটতে মানে আমাদের ট্যাক্স লায়াবিলিটি আসছে বা অ্যাসেসমেন্ট করে ট্যাক্স পাইছে। তো এদের থেকে যদি আমরা ট্যাক্স পেমেন্ট করি আমার যদি মনে হয় যে এটা আমার অ্যাটাচমেন্ট এ রাখা উচিত তাহলে আমি এখানে একটা অ্যাটাচমেন্ট দিতে পারব। তারপর হচ্ছে 6.6 ম্যান্ডেটরি হয় 6.10 যেটা ইফ এনি ট্রান্সেকশন ইস অ্যাবভ ২ লাখ। ২ লাখের উপর মানে যদি ট্রান্সেকশন হয় তবে এই জিনিসটা আসলেই আমার কাছে মনে হয় আ মানে খুব এক্সট্রা। কারণ আপনি যে ডাটা গুলো অলরেডি আপনি 6.1 এ দিছেন, মানে পারচেজ এ দিচ্ছেন, 6.3 তে দিচ্ছেন। আবার আপনাকে 6.6 এ আপনি রেজিস্টার মেইনটেইন করাটাও কঠিন। আবার এখানে ডাটাটা ইম্পোর্ট দেওয়া কঠিন। কারণ আমাদের ক্ষেত্রে দেখে মেক্সিমামই ট্রান্সেকশন ৳২,০০,০০০ র উপরে যায়। তো আপনার যদি 6.3 ৫০০ পান, ৫০০ র ক্ষেত্রে যদি আপনি আবার মেক্সিমামই দেখবেন ৪৫০ হইতে পারে আপনার ৳২,০০,০০০ র উপরে। তো সেক্ষেত্রে আবার এখানে ডাটাগুলো ইম্পোর্ট দেওয়া, আবার রেজিস্টার মেইনটেইন করা এটা আসলে আমার কাছে মনে হয় এক্সট্রা কাজ। এইটাও ইন প্র্যাকটিস এ অনেকেই
এটা ইউজ করে না। কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং তারা কিন্তু এটা অবশ্যই করে। কারণ তারা না করলে কারণ ব্যাটের মূল যে সবচেয়ে বেশি ইউজ এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ ইউজ। তো তাদের জন্য কিন্তু করতে হয়। কারণ ম্যানুফ্যাকচারিং এ যে হিসাব নিকাশ করতে হয়, তারপরে ডকুমেন্টেশন অনেক কিছু ঝামেলার একটা জায়গা। তো এটা আমার কাছে মনে হয় না দিলেও পারত। এটা আমার কাছে এক্সট্রা মনে হয়। তারপর হচ্ছে মূসক 6.7 ম্যান্ডেটরি ইফ taxpayer import data in 31। তারপরে এটাও মানে ডেবিট নোট, ক্রেডিট নোটের ডাটা। এটা কিন্তু খেয়াল করেন ৩১ নাম্বার নোটে আমার কি ছিল? আমি এখান থেকে একটু ঘুরে আসি। ৩১ নাম্বার গিয়ে দেখি কি আসে। এই যে এটা ডেবিট ক্রেডিট নোট। ক্রেডিট নোট অথবা যদি ডেবিট নোট ২৬ এবং ৩১ এইগুলোকে কিন্তু যেহেতু এটা নোট হবে, আলাদা ডকুমেন্ট ইস্যু হবে, সার্টিফিকেট হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে? এই 6.6 এবং 6.8 ২ টাই কিন্তু আমাকে দিতে হবে। মানে এর প্রমাণ হিসেবে দিতে হবে। আপনি দেখেন আপনার কিন্তু যে ধরনের এক্সেপশনাল ছিল 6.6 6.7, 6.8 এগুলো কিন্তু আপনি শুধু ডাটা ইনপুট দিছেন এরকম না। আপনার অ্যাটাচমেন্টেও কিন্তু জিনিসটা দিতে হবে। তাহলে উনারা যদি মনে করে চেক করে দেখবে যে এটা ঠিক আছে কিনা, তখন কিন্তু উনারা এখান থেকে ডাটাটা চেক করতে পারবে। তারপর হচ্ছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট ফর নোট 27 ম্যান্ডেটরি ইফ taxpayer import। তো ২৭ নাম্বার নোটে যদি আপনি কোনো কিছু দেন, ২৭ নাম্বার নোটে আমাদের কি ছিল? এনি আদার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সেইটাই কিন্তু আমাকে অ্যাটাচমেন্টে রাখতে হবে। তারপর আবার সিমিলার ৩২ নাম্বারে মানে ইনক্রিজিং, ডিক্রিজিং এনি আদার অ্যাডজাস্টমেন্ট যেটা প্রমাণ দরকার। যেটা আমরা অন্যান্য স্পেসিফিক হেডে দিতে পারি নাই, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, অবশ্যই আমাকে এই অ্যাটাচমেন্ট গুলো দিতে হবে। তাহলে ইন প্র্যাকটিসে আমাদের আ এটা তো অবশ্যই আমরা দেই ১ নাম্বার ট্রেজারি চালান, বিডিএস থাকলে 6.6 তো আমরা অবশ্যই দেই। আর এগুলো অনেক সময় থাকে যারা হচ্ছে 6 6.8, 6.7 এগুলো আমরা দেই অথবা আদার অ্যাডজাস্টমেন্ট এই জিনিসগুলো আমাদের সবগুলো হচ্ছে ৪ এমবির নিচে ফাইলটাকে আমরা কনভার্ট করে তখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। অ্যাটাচমেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ অ্যাটাচমেন্ট কিন্তু এটার পার্ট। ট্র্যাকিং এর জন্য আপনার সুবিধা। আপনি দিয়ে রাখলে যেহেতু পরবর্তীতে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি 9.1 এখন হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সাবমিট করলে কি কোনো অল্টারের অপশন থাকে ভাই? হ্যাঁ, সাবমিট করার পর যদি আপনার মনে হয় কোনো কাজ তাহলে অ্যামেন্ডমেন্ট এর অপশন থাকে। আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। শুধু ঠিক আছে? ট্যাক্সে ভরা যায় নাকি ব্যাটে সুযোগটা রাখছে তাই না? অবশ্যই এটা অবশ্যই আছে। প্রতি মাস ওয়াইজ আপনার অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। যদি আপনার মনে হয় অ্যামেন্ডমেন্ট করা দরকার তাহলে সেটা অবশ্যই করতে পারবেন। এর জন্য যদি আমরা এখানে যদি প্রশ্ন না থাকে কারণ এটাতে বের হয়ে গেলে আর এই ডাটাগুলো থাকবে না। তাই তাহলে আমরা অ্যামেন্ডমেন্টটা কিরকম করতে হয় এটাও কিন্তু আমরা দেখাবো। মনে করাইছেন ভালো হইছে। এটা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। ভাই এটার আছে এক্সেল প্রোগ্রাম আছে? হ্যাঁ, এক্সেল আছে। কিন্তু এটার এক্সেল আমি একটা শেয়ার করতে পারি। যদিও আমি এক্সেল সাজেস্ট করি না। আমি এই কারণে আমি অনলাইনটা রাখছি। আচ্ছা ভাই একটু করেন না এক্সেলটা দিলে ভালো হয়। হ্যাঁ, আমি একটু জনাল দিয়ে রাখবো। জনাল ভাই এই ভিডিওটা ১০ বার দেখবেন তাইলে বেশি সুবিধা আমার মনে হয়। কারণ আমি মানে YouTube এ এই পর্যন্ত যেরকম ভিডিও আমি অনেকগুলাই আগে দেখতাম বা দেখি। মানে এরকম ভিডিও এভেইলেবল না। তার মানে আপনার অবশ্যই ভিডিওটা অসংখ্যবার দেখবেন, রাখবেন। অবশ্যই চালু করবেন। থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসটা কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটাও কিন্তু দেখতে হবে। এটা সুজন ভাই ঠিক কথা বলছে। ভিডিওটা ১০ বার ওই দেখলে মুখস্থ হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। হ্যাঁ এটা দরকার ভাই। এটা আসলে তো ব্যাটেরটা বেশি তো অনলাইনে প্র্যাকটিস হয়। সম্ভবত অফলাইনে হয় না। এটা তো অনলাইনে হয় বেশি মনে হয়। বেশি বলতে এখন কম্পালসরি। আগে হচ্ছে শুরুর দিকে অনলাইনে এবং অফলাইন ১ম দিকে ছিল। পরবর্তীতে এটা পুরোটাই হচ্ছে এখন মানে অনলাইন বেসিস করে ফেলছে। অফলাইনে জমা নেয় না। এটা ভালো করছে ভাই। হ্যাঁ, মানে অনলাইনে এই ওয়েবসাইটটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট। মানে আপনারা যদি ইউজ করেন দেখবেন। তো দেখা যায় আমি যেহেতু সেভ করে রাখতে পারতেছি, আমার প্রয়োজন মতো এডিট করতে পারছি, ফাইনালি পরে সাবমিট করতে পারতেছি। সেই হিসেবে হচ্ছে মোটামুটি আমার কারণ অনলাইনে অফলাইন এক্সেল এ মনে করেন আপনার ডাটা একটা ডিস্ক আগে গেল না। তখন অবশ্যই আমার কাছে অটোমেটেড আছে, এক্সেল ফাইল আছে। আপনার প্র্যাকটিসের জন্য আমি শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া। আমরা তো পারচেজ করি, পারচেজের মধ্যে যেমন আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলো তো পারচেজ, তাই না? হুম। সেক্ষেত্রে আমি আহ,
মানে গ্যাসের ইয়েটা পাই নাই কোথাও, মানে মানে লিস্টে। আপনি কি পারচেজ লিস্টে গ্যাস উপকরণ হিসেবে কখনো, মানে গ্যাসটা তিতাস গ্যাস বা হচ্ছে এই ধরনের কিছু কি পেয়েছেন কখনো? হ্যাঁ, গ্যাস তো উপকরণই হবে। মানে এখানে লিস্টের মধ্যে নাই, আমি এই জন্য বলতেছি যে মানে লিস্টে পারচেজের যে ঘর ওইখানে তো প্রত্যেকটা আইটেম ওয়াইজ পাওয়া যায়, যেমন যোগানদার, ইলেকট্রিসিটি, প্রতিটা না, পারচেজের ক্ষেত্রে। এটা মানে কোন রকম, যেমন আপনি যখন স্ট্যান্ডার্ড রেটে প্র্যাকটিস করলে এটা আপনার পার্চেজের গড় আসতেছে স্ট্যান্ডার্ড রেটেড জি, গুডস অর সার্ভিস। মানে এখানে হ্যাঁ, গিয়ে পাচ্ছেন না। সাব ফর্মে, হ্যাঁ সাব ফর্মে। যেমন গ্যাসের একটু ক্ষেত্রে ঢুকেন না ভাই। গ্যাসের যেমন আমরা যদি একটু কনভার্ট করার চেষ্টা করি, এখানে একটু খুঁজি। গ্যাস বলতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন যেটা। দেখি আমরা এখানে কি দেখেন। ধরেন এখানে কি বলছে, লিকুইড ন্যাচারাল গ্যাস। আমরা এটাতে গিয়ে দেখি আমাদের কাছাকাছি তো একটা না একটা থাকবে। তো আমরা এখানে সার্চ করলাম, যেহেতু আমরা গোডসে আছি। এখানে দেখি কি দেখায়। এটাতে দেখাচ্ছে না, আমরা একটু শর্ট করি। এই যে দেখছেন আছে যে ব্রো, অনেক ধরনের গ্যাসই আছে, ন্যাচারাল গ্যাস। মানে এখান থেকে আমরা হচ্ছে আমাদের একটা এই যে এখানে ন্যাচারাল গ্যাস লিকুইফাইড অবশ্যই থাকবে না কেন? এটা কি সার্ভিসে না গুডসে বস? অবশ্যই গুডস। এই যে আপনি যখন প্রথমে সার্চ করবেন গুডস, গুডস যদি না হয় তখন সার্ভিস, তখন আদার্স এ দেখবেন। আপনার তো অপশন আছে, এই যে এটা গুডস এর মধ্যে আছে। আচ্ছা, যেমন ইলেকট্রিসিটি যেমন সার্ভিসের মধ্যে, এটা আবার গুডসের হ্যাঁ, মধ্যে এটা আপনি আসলো। চেক করে দেখবেন। গুডস এবং সার্ভিস এটা অনেক সময় হয়। মানে এটা মানে আমরা যে আমাদের যে আমাদের মানে ফ্যাক্টরি বা বিভিন্নতে যে আমরা তিতাসের যে গ্যাসটা ইউজ করি, সেই গ্যাসের তো আমরা রিবেট নেই। তো সেক্ষেত্রে এটা এইখানেই যাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই এখানে দেখলে অবশ্যই রিবেট যাবে। আর আপনি সেলস যদি স্ট্যান্ডার্ড দেন, আর যদি হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেট সেলস এন্ড স্ট্যান্ডার্ড রেট। তাহলে তো অবশ্যই যাবে, রিবেটে যাবে। সেলস আর এটা স্ট্যান্ডার্ড রেট। উপকরণের সংজ্ঞার মধ্যে তো আছে, ডেফিনেটলি এটা যাবে। গ্যাস, বিদ্যুৎ বিল, এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে। আচ্ছা ভাই, ব্যাটের জন্য কোন বইটা ফলো করা ভালো একটু বলবেন? ভাই যেটা ভাল লাগে আপনি, এরকম হয় যে ২ রাইটারের ২ বই ২ রকম কথাবার্তা বলে। আমি নিজেও কনফিউজ হয়ে যাই মাঝে। একজন বলে এটা এরকম হবে, আরেকজন বলে ঐরকম হবে। তো সেই হিসেবে আপনি অবশ্যই ২-৩ টা রাইটারের বই রাখবেন। তো সেই হিসেবে আপনার এমনিই তো ২-৩ টা রাইটারের বই রাখলে একটু আলাদা ব্যাপার-স্যাপার হয়। এই যে দেখেন, আমরা যখন এখানে অ্যামেন্ডমেন্ট এ আসলাম, তখন দেখা যায় আমার কাছে পুরো রিটার্নটা কিন্তু আমাকে শো করাবে। ওই যখন আমার কাছে যদি এই যে আমার কাছে পুরো রিটার্নটা কিন্তু আসছে। এসে কিন্তু এই যে এখানে আমার অপশন দিচ্ছে, অ্যামেন্ডমেন্ট এর অপশন। দেখছেন? এটা যখন আমি ক্লিক দিব, তখন কিন্তু আমার কাছে সব অপশন খুলে যাবে। আমি কিন্তু এগুলোতে ডাটা দিতে পারবো। এই ধরেন আমি একটা সাবফর্মে গেলাম এটা। এই যে এখানে কিন্তু আবার এস ইউজুয়াল যেটা আসছে, আমি কিন্তু ডাটা দিতে পারবো। তো অ্যামেন্ডমেন্ট এর যখনই দরকার প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। জাস্ট হচ্ছে আমার হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট এর জায়গাটা গিয়ে তারপর হচ্ছে এস ইউজুয়াল আমি সব কাজ আমার মতো করব। তবে ওই রিটার্নটা যখন সাবমিট করা হবে, তখন অ্যামেন্ডমেন্ট লেখা থাকবে। ক্লিয়ার? অ্যামেন্ডমেন্টের জন্য কি আবার ব্যাখ্যা দিতে হবে এটা ভ্যাট অফিসে? হ্যাঁ, অবশ্যই। মানে ওখানে একটা ছোট্ট করে নোট আসে যে আপনি অ্যামেন্ডমেন্টটা কেন করছেন? এটার একটা ব্যাখ্যা থাকে। কারণ